তুই তো জানোস আমি তোরে কতটা ভালোবাসি। তোরে না পাইলে তো আমি মইরা যাব। এখানে আমার কোনো কিছু করার নেই। তোমার দোহাই লাগে, প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। এখানে আমার কোনো কিছু করার নেই। আমার বাপে আমার যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করবো। তাহলে এগুলো কি ছিল পরি? এতদিন আমার সম্পর্কে সব সম্পর্ক এক নিমেষে এর মাঝে শেষ করে দিলে তুমি। দেখ, এতদিন ছোট ছিলাম, কোনো কিছু বুঝতাম না। এখন বুঝতে শিখেছি। এখন জীবনে বেঁচে থাকতে গেলে টাকা দরকার হয়। তুই তো জানোস আমি তোরে কতটা ভালোবাসি। তোরে না পাইলে তো আমি মইরা যাব। দেখ, এখানে আমার কোনো কিছু করার নেই। আমি তখন বুঝতে পারিনি। তুই থাক, আমি গেলাম। আমার আব্বাই আসবে বাসায়, আর বিয়ের দাওয়াত দিলাম, এসে খেয়ে যাস। এই পরি, আজকে কিন্তু আসবো সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে। তুমি আমার জন্য বের হয়ে থাকবা। দেখ, সন্ধ্যায় আসিস না, রাত করে আসিস, বুঝছিস? আব্বাই বাসায় এসে ঘুমিয়ে পড়লে আসিস। সমস্যা কি তোর? আব্বা তো বাজারে থাকবে, আমি তখন যাব। এখন তোকে বলে রাখলাম, তুই সেইভাবে রেডি হয়ে থাকিস। দেখ, এরকম করিস না। ধরা খেয়ে গেলে কোনো মান ইজ্জত কিছুই থাকবে না। কলঙ্কিত হয়ে যাব আমি। তাহলে কি তুই চাচ্ছিস না আমি এখন তোর কাছে যাই? তাহলে তুই কি আমাকে... তুই সন্ধ্যার পরে চলে আসিস। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমার মন কেমন করতেছে, অনেকক্ষণ থেকে তোকে দেখতেছি না। সন্ধ্যার সময় আসিস। আচ্ছা তাহলে ঠিক আছে, সেটাই হবে। আমি সন্ধ্যার সময় যাব। কথাটা বলে মাসুদ ফোন রেখে দিল। আর এদিকে পরি বাসার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর মাসুদের দিকে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কখন সন্ধ্যা হয়ে আসবে আর কখন সে পরির সাথে দেখা করতে যাবে। তখন দেখা যাবে মাসুদের আম্মু বাইরে চলে আসলো আর মাসুদের কাছে চলে আসলো। মাসুদ প্রথমে একটু ভয় পাচ্ছিল, কারণ মাসুদ বাসায় একটু ঝামেলা করেছে তার আম্মুর সাথে। আর এখন এসে কি না কি বলে রাস্তায় সবার সামনে। কি রে, এখানে কি করতেছিস? সকাল থেকে বাসায় যাচ্ছিস না, এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? কিছু খাবি না? আমার কোনো ক্ষুধা লাগেনি, এখন কোনো কিছু খাবো না। তুমি যাও, গিয়ে তুমি খাওয়া দাওয়া করো, আমার খাওয়া লাগবে না। আরে আচ্ছা, বুঝছি। তুই যেটা চাচ্ছিস সেটা তোর আব্বুকে বলে তোকে নিয়ে দেব। এখন চল, অনেকক্ষণ ধরে খাচ্ছিস না, কেমন শুকিয়ে গেছে মুখটা। আচ্ছা তুমি যাও, আমি সন্ধ্যার পরে যাব। এখন বন্ধুদের সাথে আড্ডা দেব, রাত্রে যাব। এখন খেয়ে যা, তারপর রাত্রে কখন ফিরিস তখন ঠিক নেই। এখন খেয়ে যা, তারপর যা হবে হবে। তারপর মাসুদ তার আম্মুর সাথে বাসায় গেল। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো তাড়াতাড়ি। বাসা থেকে বেরিয়ে বেশিক্ষণ দেরি করেনি, কারণ তাকে আজকে পরির সাথে দেখা করতে হবে যেভাবে হোক। খাওয়া দাওয়া করে মাসুদ বাইরে এসে অপেক্ষা করতেছে কখন সন্ধ্যা হবে আর কখন সে পরির সাথে দেখা করতে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসলো। মাসুদ পরীকে একটা এসএমএস দিয়ে মাসুদ বেরিয়ে পড়লো পরির সাথে দেখা করার জন্য। এই, তুই যে আমাকে এইভাবে সন্ধ্যায় প্রতিদিন দেখা করতে বলিস, সেটা কি সম্ভব? কেউ যদি দেখে ফেলে? দেখলে দেখবে, তুমি আমার বউ আর আমার বউকে যখন খুশি তখন আমি বাহিরে নিয়ে আসবো, তোর তাতে কি? ইস, শখ দেখে বাঁচি না। এতই যদি বউ বউ করো তাহলে বিয়ে করতেছ না কিসের জন্য শুনি? এইবার আমার একটা চাকরি হয়ে যাবে, আর এইবার চাকরি হয়ে গেলে তোমাকে আমি আমার ঘরের বউ বানিয়ে তারপর আমার কাছে রেখে দেব তোমাকে। আচ্ছা, দেখা যাবে। এখন আমাকে কি করতে হবে বল। আর বেশিক্ষণ থাকতে পারবো না, বুঝছিস? সেটা তো তুই ভালো করেই জানিস। এই, তুমি আমাকে আর কতদিন তুই করে সম্বোধন করবা বলো তো? আর এটা শুনতে ভালো লাগে না, তুমি করে বলো না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন এটা নিয়ে ভাবতে চাই না। এখন বল, কি করতে হবে আমাকে? মাসুদ কোনো কথা না বলে পরীকে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আর পরি অবাক হয়ে মাসুদের চোখের দিকে তাকিয়ে রইল। পরি জানে যে মাসুদ একটু দুষ্টুমি করে, কিন্তু আজকে এতটা করবে কখনো কল্পনা করতে পারেনি পরি। হুট করে মাসুদ ঠোঁট দুটো পরির ঠোঁটের সাথে বসিয়ে দিল। পরি অবাকের উপর অবাক হচ্ছে। আজকে মাসুদের কি করতেছে, কি হচ্ছে বুঝতে পারতেছে না পরি। মাসুদ পরিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল, একদম নিজের কাছে আবদ্ধ করে নিল। পরি ছটপট করতে লাগলো, কিন্তু এদিকে থেকে মাসুদ পরীকে একদম ছেড়ে দিচ্ছে না। পরি এবার দমবদ্ধ হয়ে আসতেছে। মাসুদ তার ঠোঁটে এমনভাবে ধরে আছে, তার ঠোঁট দুটো যেন পরি নিঃশ্বাস নিতে পারতেছে না। যেভাবে নিচ্ছে সেই উপায় খুঁজে পাচ্ছে না। যখন একদম তার নিঃশ্বাস বদ্ধ হয়ে যাওয়ার উপক্রম চলতেছে, তখন পরি মাসুদকে জোরে একটা ধাক্কা দিল। আর মাসুদ কিছুটা দূরে গিয়ে পড়ে গেল। আর সেটা দেখে পরি অবাক হয়ে হা করে তাকিয়ে রইল মাসুদের দিকে। তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে যেন আমি জোর করে সবকিছু করতেছি তোমাকে। তা না হলে কি করব? আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি আমাকে ছেড়ে দেওয়ার নাম নিচ্ছ না। তোমাকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরেছিলাম নাকি? আর তোমার দম বন্ধ হয়ে যাবে কিসের জন্য? তোমার নাক তো আমি ধরে রাখিনি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতে।
আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তোমাকে অনেকক্ষণ থেকে বলতেছি যে আমাকে ছেড়ে দাও, তোমাকে ইশারা করতেছি, তুমি বুঝতেছো না। কি করব আমি, কও? যেটা করেছো ভালো করছো। এখন থাকো, আমি গেলাম এখান থেকে, যেখানে শুধু অবহেলা ছাড়া আমার কপালে কিছু নেই। এই শোনা, প্লিজ রাগ করো না, এরকম করো না। এরকম করো কিসের জন্য? আর আমি তো ইচ্ছাকৃতভাবে তোমাকে এভাবে ধাক্কা দেইনি, তাই না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি ইচ্ছাকৃতভাবে দিয়েছো নাকি নাই দাও সেটা তো তোমার শক্তি দেখে বোঝা যাচ্ছে। প্লিজ মাফ করে দাও। আর এরকম হবে না। সত্যি আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেইনি, আমাকে মাফ করে দাও। এবার এসো, আমি এবার তোমাকে চুম্মা দিচ্ছি, তুমি আসো। লাগবে না আমার, আর কোনো কিছু লাগবে না। আমি যাচ্ছি, তুমি থাকো এখানে, আমি গেলাম। এই রাগ করো কিসের জন্য? আমি দেখো তোমার সাথে কি সুন্দরভাবে কথা বলতেছি, তোমাকে তুমি করে বলতেছি, তাও রাগ করবা? এখন দেখতেছি তুমি যখন তখন আমাকে অবহেলা করো, আগের মতো আমাকে ধরে রাখতে চাও না। মনে হচ্ছে যে আমি... হয়েছে, তোমাকে কোনো কিছু বলতে হবে না। এখন আসো, আর তুমি আমার কোলে এসে বসে পড়ো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। এতক্ষণ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে উঠানোর নাম নিচ্ছে না, এখন বলেছে উঠে আমি নাকি তার কোলে গিয়ে বসবো। পারবো না, আমি গেলাম। কথাটা বলে মাসুদ চলে যেতে লাগলো। এদিক থেকে পরি উঠে গিয়ে মাসুদকে পিছন থেকে জড়িয়ে ধরলো, আরও অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আর মাসুদ সামনে যেতে পারলো না, ঘুরে পরীকে আবার শক্ত করে জড়িয়ে দিল। দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের হৃদয়ের স্পন্দন অনুভব করতে লাগলো দুজনেই। মাসুদ আবারও পরীর গলায় তার ঠোঁট দূরে বসিয়ে দিল এবং হাত দিয়ে পরীর হাতের সাথে মুষ্টিবদ্ধ করে নিল, আর এক হাত দিয়ে পরীর চুল মুষ্টিবদ্ধ করে আবদ্ধ করে ধরে নিল। পরি প্রথমে মাসুদকে ছেড়ে দিতে চাইলো, পরে আবার ছেড়ে দিল না, কি যেন ভেবে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। তার অনুভূতিগুলো চোখ বদ্ধ করে অনুভব করতে লাগলো পরি। আর মাসুদের প্রতিটা স্পর্শ গভীরভাবে তাকে নাড়া দিয়ে যাচ্ছে, আর খুব ভালোভাবে উপলব্ধি করতে লাগলো। এক পর্যায়ে এসে পরি নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, মাসুদকে নিজে থেকে আদর করা শুরু করে দিল। দুজনে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে শেষ পর্যন্ত ভালোবাসা উজাড় করে দিল। এখন কেমন লাগতেছে তোমার? আর আমি কি তোমাকে মজা দিতে পারিনি? আমি কি একবারও সেই কথা বলতেছি? আর আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন আমি কত মজা পাইছি? সত্যি আমি খুব ভাগ্যবান একজন ছেলে। তোমার মতো একজন মেয়ে আমার কপালে আসবে আমি কখনো কল্পনা করিনি। খুব ভালোবাসি তোমাকে, সেটা তুমি ভালো করেই জানো। মাঝে মাঝে একটু মেজাজ গরম হয় বা রাগ ওঠে, তার জন্য এরকম করি। বোঝো না কেন? তাতে কি আমি তোমাকে কম ভালোবাসি নাকি? আমি কি তোমাকে কখনো বলেছি যে তুমি আমাকে কখনো কম ভালোবেসেছো? তাহলে তুমি আমাকে মাঝে মাঝে এইভাবে রাগ দেখাও কিসের জন্য? সেটা আমাকে বলো তো। তোমার এই রাগ আমি মাঝে মধ্যে সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তুমি যে মাঝে মাঝে আমাকে কষ্টগুলো দাও আমি মেনে নিতে পারি না, আমার ভিতরে অনেক কষ্ট দেয় এগুলো। জানো, আমার না খুব ইচ্ছে করতেছে তোমার সাথে সারা রাত রোম্যান্স করতে, কিন্তু দেখো এখন এটা তো সম্ভব না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বলবো। আর এবার আমার চাকরিটা হয়ে গেলে সাথে সাথেই তোমার বাসায় আমার বাসা থেকে মানুষ চলে আসবে। যেটাই করবে সেটা খুব তাড়াতাড়ি করো। বুঝতেই তো পারতেছো, আমার বাবা যদি একবার আমাকে বিয়ে দেওয়ার কথা মুখে নেয় তাহলে সেটা করেই ছাড়বে। টেনশন করিও না, তার আগে আমি ভালো কিছু একটা করব। তোমার বাবার কাছে এসে আমি আমার কাছে চাইবো। আচ্ছা তাহলে এখন আমি বাসার ভেতরে যাই, আব্বু আসার সময় হয়ে গিয়েছে, পরে আবার বকাবকি করবে আমাকে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বাসায় গিয়ে পড়তে বসো, আমি যাই, গিয়ে বাসায় গিয়ে দেখি কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে স্কুলের সামনে আসবা, তোমাকে দেখবো। ঠিক আছে, স্কুলের সামনে যাব, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে তো, সেখানে যাব তোমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই হবে। আর এখন যাও, আমি বাসার ভেতরে গেলাম, আর এখানে থাকা যাবে না। ওকে আমার লক্ষ্মী পড়ি, তাহলে তুমি বাসায় চলে যাও, আমি আমার কিছু কাজ আছে সেগুলো শেষ করে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ তাড়াতাড়ি শেষ করে বাসায় চলে যাও। আমি এখন গেলাম, গিয়ে পড়তে বসতে হবে। বাই। মাসুদ তারপর সেখান থেকে চলে গেল। আর এদিকে পরি বাসার ভিতরে এসে পড়ার টেবিলে বসে পড়লো। পরি এবং ক্লাস 10-এ পড়ে, এবার ইন্টারমিডিয়েট শেষ করলো। মাসুদ এখন চাকরির জন্য একটু মোটামুটি ছুটাছুটি করতেছে। পরীকে সে খুব ভালোবাসে একদম মন থেকে, আর পরি মাসুদকে একদম মন থেকে ভালোবাসে। দুজন ভালোবাসা অনেক সুন্দর চলতেছিল। আর এদিকে মাসুদ তার চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছিল, পরি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সামনে তার এসএসসি এক্সাম। এভাবে দিন চলতেছে তাদের। হুট করে একদিন পরি মাসুদকে ফোন করে সন্ধ্যার সময় দেখা করার জন্য ডাকলো। মাসুদ অবাক হয়ে গেল, কারণ গতকালকে দেখা করে এসেছে, আর এদিকে আজকে তারা নাকি দেখা করবে না, এটা পরি আগে থেকে তাকে বলে দিয়েছিল। কিন্তু হুট করে ফোন করে ডাকতেছে দেখা করার জন্য। মাসুদ আর কোনো কিছু চিন্তা না করে পরির সাথে দেখা করার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। কি হয়েছে, এত রাতে তুমি আমাকে এভাবে ডাকলে কেন? কোনো সমস্যা?
তোমার চাকরির কি হলো? আজকে না একদল লোক আমাদের বাসায় এসেছিল আর বাবাকে খোঁজ করলো। আমি বললাম কিসের জন্য, তারা বললো মেয়ে দেখতে এসেছে। আরে পাগলি মেয়ে দেখলে যে বিয়ে হয়ে যায় এরকমটা তো না, তাই না? আমাকে কিছুদিন সময় দাও। তুমি তোমার বাবাকে বলো কয়েকটা দিন পরে তুমি বিয়ে করবে। তুমি দেখো, বুঝতে পারছো না? হুট করে যদি আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, পরে আবার আর আমাকে দোষারোপ করতে পারবে না। আচ্ছা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি, এভাবে তুমি মুখ গোমড়া করে থেকো না, আমার কাছে আসো। না, আমি তোমার কাছে যাব না। তুমি কতদিন সময় নিচ্ছ, তাও তোমার চাকরি হচ্ছে না, এখন কি হবে আমার? দেখো, এভাবে রাগ করে থেকো না, প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো, তুমি একটু নিজেকে। আমি কোনো কথা শুনতে চাই না তোমার। তুমি এখন তাড়াতাড়ি সবকিছু ক্লিয়ার করবা, আমি এটাই জানি। আচ্ছা, জানে মানে এরকম রাগ করে থেকো না প্লিজ। আমার বুকে আসো, আমার বুকে ধুকধুক করতেছে। এইভাবে হয় না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ আমাকে তোমার করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বপ্রথম চেষ্টা করব। এবার প্লিজ তুমি তোমার নিজের রাগটাকে কন্ট্রোল করো আর আমার বুকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবারের মতো তোমাকে আমি সময় দিলাম। এরপরে কিন্তু যদি কেউ আমাকে এইভাবে দেখতে আসে, আমি কিন্তু রাজি হয়ে যাব। আচ্ছা জানেমান, এরকমটা কোনো কিছু হবে না, তুমি আমাকে বিশ্বাস করো, এরপর সবকিছু সুন্দর হবে। মাসুদ আর পরীকে কোনো কথা বলতে দিল না। মাসুদ এক টান দিয়ে পরীকে নিজের কাছে নিয়ে আসলো, বুকের কাছে নিয়ে আসলো এবং নিজের ঠোঁট দুটো পরীর ঠোঁটে বসিয়ে দিল। পরী চোখ বদ্ধ করে তার ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে লাগলো। ভালোবাসার মানুষের স্পর্শগুলো সত্যি অসাধারণ হয়। একটুতেই সবকিছু শেষ হয়ে যায়। রাগ, অভিমান, যত অবিশ্বাস সবকিছু এক স্পর্শের মাঝেই শেষ হয়ে যায়। দেখো সোনা, রাগ করলে হয় না, আমাকে একটু সময় দিতে হবে তো। আর কত তোমাকে সময় দিব? যেদিন আমি তোমার কাছ থেকে চলে যাব সেদিন বুঝবে। আরে সোনা, এরকম কোনো কিছু হবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি খুব তাড়াতাড়ি। আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। জাস্ট একটা কথাই বলতে চাই যে তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখানে থাকো, আমি তাহলে এখন বাসায় যাচ্ছি। আর গিয়ে আমি চাকরির জন্য দেখি, সব জায়গায় ট্রাই করতেছি। আমি যখনই তোমার সাথে কথা বলি বা যখন কোনো কিছু করি, তখন তোমার চাকরি পাওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা হয়, কিন্তু আমার কাছে যখন তুমি থাকো না, তখন ঠিকই তুমি আড্ডা মেরে বেড়াও। আরে এরকম কোনো কিছুই না, তুমি আমাকে বিশ্বাস করো না, আমি সত্যি চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, মনে হয় চলে আসবে। আমি এখন ভেতরে যাচ্ছি, তুমি তাহলে বাসায় যাও আর বাসায় গিয়ে আমাকে জানাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাসায় যাচ্ছি, গিয়ে তোমাকে জানাবো আমি বাসায় পৌঁছেছি কিনা। তারপর মাসুদ চলে গেল আর এদিকে পরি বাসার ভিতরে প্রবেশ করলো। পরি বাসার ভিতর প্রবেশ করার সাথে সাথেই তার আব্বু বাসার ভিতর এসে প্রবেশ করলো। আর একটু দেরি করলে তার আব্বুর কাছে আজকে হয়তো ধরা খেয়ে যেত। আজকে একটা কলঙ্কিত হয়ে যেত পরি। কোনো কথা না বলে চুপচাপ ঘরে গিয়ে পড়ার টেবিলে বসে পড়লো পরি। পরিমা, কোথায় তুই? আর বাইরে দেখলাম যে কোথায় গিয়েছিলি? কই, কোথাও না তো, একটু বাইরে বসেছিলাম। তুমি বাজার থেকে কখন আসলে বাবা? এই তো মা, একটু আগে আসলাম। আর আজকে আমাদের বাসায় কেউ এসে আমার খোঁজ করেছিল? হ্যাঁ বাবা, কয়েকজন লোক এসেছিল, এসে তোমার কথা জিজ্ঞেস করলো, আমি বললাম বাজারে গিয়েছে। ও আচ্ছা, তাহলে ভালো হয়েছে। তোর বিয়ের কথা বলতে এসেছিল, বুঝছিস? ছেলেটা নাকি ভালো একটা জব করে, ভালো বেতন পায়। আমি ভাবতেছি ছেলেটাকে গিয়ে দেখে আসবো। আচ্ছা কিছুদিন যাক, এখনই বিয়ে করতে হবে? আমাকে এখনই তোমার কাছ থেকে আমাকে তাড়িয়ে দেবে? দেখ মা, তোর তো একটু বয়স হয়েছে, একটু হলেও বুঝিস। আমি কখন কি করি না করি, আবার আমার কখন কি হয়ে যায় বলা তো যায় না। আচ্ছা বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি তোমার উপরে কোনো কথা বলতে চাই না। আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, আমি ভালো করে জানতাম তুমি আমার কথায় না করবে না। কিন্তু বাবা, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? এত তাড়াতাড়ি আমি তোমার কাছ থেকে চলে যাব, এটা আমি ভাবতে পারিনি। দেখ মা, তোর একটা যদি ভালো জায়গা তৈরি করে দিয়ে যেতে পারি, আমি সারা জীবন সুখে থাকতে পারবো। আচ্ছা বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে, আমি এখানে আর কোনো কথা বলবো না। আচ্ছা মা, তুই কি কাউকে পছন্দ করিস? দেখ, তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বলে দে, আমি কোনো কিছু বলবো না। আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো। আরে বাবা, আরে না বাবা, এই গ্রাম তো তেমন ভালো ছেলে নেই যার সাথে আমি প্রেম করব, বা অন্য কোনো গ্রামেও তো নেই আশেপাশে। দেখ মা, তোর জীবন, তোর যেটা ভালো হয় আমি কিন্তু সেটাই করব। তুই একটা মাত্র মেয়ে আমার, আমি চাই না আমার মেয়েটা। দেখো, যে ছেলেটা আমাকে বিয়ে করতে চায় সে যদি ভালো চাকরি করে, ভালো স্যালারি পায়, তাহলে তো আমি ভালোভাবেই জীবনযাপন করতে পারবো, তাই না?
এই তো আমার লক্ষ্মী মা বুঝতে পেরেছে। তাহলে আমি ওই ছেলেকে কালকে দেখতে যাব। তারপর সবকিছু সুন্দরভাবে জেনে শুনে তারপর কথা বলবো। তার আগে বলবো না। আচ্ছা বাবা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। আমি এখানে কোনো কথা বলবো না তোমার বিরুদ্ধে। আচ্ছা মা, তাহলে তুমি গিয়ে পড়ার টেবিলে বসে পড়। আমি একটু চা খেয়ে আসি। এসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। কথাটা বলে রেজাউল সেখান থেকে চলে গেল। আর এদিকে তার মেয়ে পরি মনে মনে অনেক খুশি হলো, শেষ পর্যন্ত সে সুখেই থাকতে পারবে। আর মাসুদ যদি চাকরি পায় তাহলে মাসুদকে বিয়ে করবে, আর যদি ওই ছেলে ভালো হয় তাহলে ওই ছেলেকে বিয়ে করবে। পরির মনে এরকম একটা কল্পনা। পরি ভাবতেছে যে জীবনে বেঁচে থাকতে হলে টাকা প্রচুর প্রয়োজন হয়, ভালোবাসা দিয়ে সারা জীবন পার করা যায় না। এদিকে মাসুদ বাসায় এসে চাকরির জন্য পাগলের মতো এদিক ওইদিক ফোন দিচ্ছে। তাড়াতাড়ি একটা চাকরি দরকার তার। কি রে বাবা, এরকম করতেছিস কি জন্য বুঝতে পারতেছি না তো। একটু শান্তভাবে বস। কি বলবো আম্মু, আর কতদিন এভাবে বেকার তোমাদের উপর চেপে থাকবে বলো? একটা তো চাকরির দরকার আমার, তাই না? আরে বাবা, আমরা তো বুঝতেছি তুই অনেক দৌড়াদৌড়ি করতেছিস, তাই না? আমরা তো দেখতেছি। দেখো মা, আর কতদিন এই মিথ্যা বা ব্যর্থ জীবন নিয়ে আমি চলবো তোমাদের উপর ভর করে? আমরা কি কখনো বলেছি তোকে চাকরি করতে হবে, বা আমরা সংসার চালাতে পারতেছি না, বা তোর বাবাও তোকে কখনো চাকরি করতে বলেছে? কিন্তু মা, এখন তো আমি বুঝি যে আমার জন্য তোমার কষ্ট করতেছো, আমাকেও তো তোমাদের জন্য কিছু করতে হবে, তাই না? আমি বুঝলাম না, আজকে আমার ছেলের মাথায় কি হয়েছে, এত বড় কথা বলতেছে। দেখো মা, সিরিয়াসলি বলতেছি। আর তুমি এখন ফাইজলামি করতেছো বুঝতেছি না। আমার কি সব কথা তোমাদের ফাইজলামি মনে হয়? আমি তো এটাই বুঝতেছি না যে আমার ছেলের কি হয়ে গেল, এত বড় বড় কথা বলতেছে, আমার কল্পনারও বাহিরে। দেখো মা, তুমি এখন এখান থেকে যাবে নাকি আমি? আচ্ছা, একটু শান্ত হয়ে বসে থাক। আমি তোর বাবাকে বলতেছি, যে কোনো একটা জায়গায় কথা বলে তোর চাকরিটা নিয়ে দিবে। আমি বাবার রেফারেন্সে চাকরি করতে চাই না, সেটা তুমি ভালো করে জানো। আর আগে থেকে জানো যে আমার বাবাকে আমি... আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। এসব বিষয় নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলবো না। তোর যেটা ভালো হয় সেটা কর। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে তুমি তোমার রুমে কি রেস্ট করো, আমাকে আমার কাজ করতে দাও। বেশি কথা বলিও না তো এখন। দেখো বাবা, মাথা গরম করে কিন্তু কোনো কিছু হয় না। মাথা ঠান্ডা করে সব কিছু করো, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা মাথায় করতেছি। তুমি পারলে আমার খাবার টেবিলে খাবার দাও, ক্ষুধা লাগছে। তারপর আলেয়া বেগম চলে গেল তার ছেলের রুমে গিয়ে ডাইনিং টেবিলে তার ছেলের জন্য রান্না করার খাবারগুলো সুন্দর করে সাজিয়ে টেবিলে রাখছে তার ছেলের জন্য। আর এদিকে মাসুদ তার ফ্রেন্ড বা তার বড় ভাই যারা ছিল আর কি সবাইকে ফোন করা শেষ করেছে যে তার একটা চাকরির প্রয়োজন। কোথাও যদি কোনো চাকরি থাকে তাহলে যেন খুব তাড়াতাড়ি তাকে জানায়। সে কোনোভাবে চায় না তার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাক, আর সে এটা কখনো মেনে নিতে পারবে না। তারপর মাসুদ অনেক টেনশনে পড়ে গেল। তার কি হবে? সে কি আদৌ তার ভালোবাসার মানুষকে কাছে পাবে নাকি পাবে না, এটা ভাবতে ভাবতে মাসুদ আজকের অবস্থা অনেক খারাপ, অনেক টেনশন হচ্ছে তার। কিন্তু সব টেনশন পিছনে রেখে খাবার খেতে গেল, কারণ খাবার খেতে হবে। খালি পেটে থাকলে আরও রাগটা বেশি উঠবে, টেনশন বেশি হবে, আর পরে অসুস্থ হয়ে পড়বে। ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে তাকে। এইটা ভেবে মাসুদ খাওয়ার জন্য বাইরে চলে আসলো। এসে দেখে তার আম্মু তার জন্য খাবার নিয়ে বসে আছে। এদিকে পরি এবং পরির বাবা দুজনে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিল। আর পরির বাবা বলে দিয়েছে যদি তার পছন্দ হয় বিয়েটা কিন্তু সেখানেই হবে। পরি যেন পরে আবার মত চেঞ্জ করতে না পারে। পরি কোনো কথা বলল না, চুপচাপ সবকিছু শুনে গেল আর মুচকি হাসি দিয়ে সম্মতি জানিয়ে দিল। পরি চাচ্ছে না সে কোনো বেকার ছেলের হাত ধরে তার জীবনটা শেষ করতে, তার সুন্দর জীবনটা সুন্দর করে কাটাতে। পরি এটা ভেবে সে মাসুদকে ভুলে যাওয়ার জন্য এই ছেলের সাথে বিয়ের মত দিল, যাতে করে তার জীবনটা সুন্দরভাবে কাটায়, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এটা ভেবে তার কাছে এতদিন ভালোবাসার কোনো কিছুই মনে হলো না, সব কিছু তুচ্ছ করে দিল। কিন্তু একটা আবার ভাবলো না যে তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিলে তার অনুভূতি কেমন হবে, তাকে ছেড়ে দিলে তার ভালোবাসার মানুষটা কি সত্যি ঠিক থাকতে পারবে কিনা, তার নিঃসঙ্গতাই তার ভালোবাসার মানুষটাকে কি করবে না করবে, এসব কোনো কিছু চিন্তা ভাবনা করলো না। সব কিছু এক নিমিষের মধ্যেই শেষ করে দিল পরি। ভালোবাসার সব কিছু, তার আবেগ অনুভূতি, তার ইচ্ছা, তার সাজানো সংসার, সবকিছু। কোথায় তুমি? 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তোমার সাথে কিছু কথা ছিল আমার। এই তো চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কি যে হয় রেজাল্ট 2-3 দিন পর দিবে, তাই তেমন যোগাযোগ রাখতে পারতেছি না। চাকরির জন্য এত দৌড়াদৌড়ি করতে হবে না, হাতে সময় আছে, তুমি সময় নিয়ে দৌড়াদৌড়ি করো। কেন এরকমটা আজকে বলতেছো? কিসের জন্য? তুমি তাড়া দাও, আজকে তুমি বলতেছো সময় আছে। তেমন কিছু না, এমনি বললাম।
আচ্ছা তাহলে তুমি এখন কোথায় আছো? আসবা কবে? এই তো আজকে সন্ধ্যা যাব, কালকে সকালে তোমার সাথে দেখা হবে। সমস্যা নেই, স্কুলের সামনে আসিও, আমি ওইখানে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা দেখি কালকে স্কুলে যদি যাই তাহলে তাহলে যাব, সমস্যা নেই। আর যদি না যাই তাহলে আমি তোমাকে জানিয়ে দেব। সবকিছু ঠিকঠাক আছে তো? নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? নাকি পারিবারিকভাবে কোনো সমস্যা? এদিকে সবকিছু ঠিকঠাক আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি, সমস্যা নাই। আর কথা হচ্ছে বাসায় এসে দেখা করিও। আজকে তুমি এভাবে কথা বলছো, ব্যাপারটা বুঝলাম না। কোনো সমস্যা থাকলে বলো। আরে পাগল, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তুমি তোমার চাকরির জন্য একটু দৌড়াদৌড়ি করো। আমার ভেতরটা না কেমন ছটফট করতেছে। তোমাকে কয়দিন ধরে দেখি না, জড়িয়ে ধরতে পারি না, তোমাকে আদর করতে। ধৈর্য ধরো, সবকিছু সুন্দরভাবে হবে। বোঝো নাই? এত অধৈর্য ধরতেছো কিসের জন্য? একেবারে কিছু হতে হলে, একেবারে কিছু পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হয়। পারতেছি না। হ্যাঁ পাগলি, বুঝতে পারতেছি, তোমাকে পাওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি পাগলি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সময় সবকিছু বলে দেব। তুমি এখন এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি তো তোমারই আছি, তাই না? তোমারই থাকবা, তো টেনশন করো কেন? আচ্ছা শোনা, এখন আমি রাখতেছি। একটু পরে একটা ইন্টারভিউ আছে, সেটা দিয়ে গাড়িতে উঠবো, বাসায় গিয়ে কালকে দেখা হবে। আচ্ছা সোনা, দেখে শুনে আসিও, আর নিজের যত্ন রাখবা। নিজের কোনো দিক দিয়ে যেন অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখবা, ঠিক আছে? ঠিক মতো খাবা। আর কালকে দেখা হবে। আচ্ছা থাকো তাহলে, তুমি নিজের যত্ন রাখিও, আর দেখে শুনে থাকবা। আর বাসায় যদি কোনো ঝামেলা হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সেটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। যদি কোনো ঝামেলা হয় তোমার কাছে এসে একেবারে চলে যাব। তুমি একদম টেনশন করিও না। কথাটা বলে ফোনটা রেখে দিল মাসুদ। আর এদিকে পরি ফোন রেখে দিয়ে বাইরে বেরিয়ে আসলো। একটু পর মেহমান আসবে তার বাসায়। মানে যে ছেলে দেখতে এসেছিল তাকে তার বাবা সেই ছেলেটাকে দেখতে গিয়েছিল, পছন্দ হয়েছে। এখন ছেলে নাকি মেয়েকে দেখবে। আজকে ছেলে আসবে সন্ধ্যায় তার বাসায়। একটু মোটামুটি আয়োজন করা হচ্ছে, সব কিছু রান্না টান্না করতেছে, সবাই অনেক আনন্দ করতেছে। আরেকদিকে পরি অনেক ফুরফুরা হয়ে আছে কখন আসবে ছেলেটা। আর এদিকে মাসুদ চাকরির ইন্টারভিউ রুমের ভিতরে অপেক্ষা করতেছে। এখনো তাকেও কোনো প্রশ্ন করতেছে না। আর একটার পর একটা যখন প্রশ্ন করা শুরু করলো মাসুদ সবগুলো উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে খুশি করাতে পারতেছে না। তাদের টাকার দরকার, কিন্তু মাসুদ তো টাকা দিতে পারবে না। আর যদি টাকা দিতে পারতো তাহলে তো তার বাবাকে বললেই তো এতদিন কবেই চাকরি নিতে পারতো সে। স্যার আমার চাকরিটা অনেক দরকার স্যার, আমার পরিবারকে চালানোর জন্য আমার এই চাকরিটা খুব দরকার। দেখেন মিস্টার মাসুদ, আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের উপর যারা আছে তারা আগে থেকে সব কিছু কমপ্লিট করে রেখেছে। আমরা কিছুই করতে পারলাম না আপনার জন্য। প্লিজ আপনার হাতে ধরি পাই পড়ি স্যার, আমার এই চাকরিটা খুব দরকার। না হলে আমি আমার প্রিয় মানুষকে হারিয়ে ফেলবো স্যার। আমি আপনাকে খুলেই বললাম। বুঝতে পারতেছি, আমারও একসময় এরকম ছিল, কিন্তু সেই সময় হয়তো আমার ভাগ্য ভালো ছিল আর আমি চাকরিটা পেয়ে গেছি। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি। তাহলে স্যার আপনি তো বুঝতেই পারতেছেন আমার অবস্থা কি স্যার, প্লিজ আমাকে এখান থেকে ফিরিয়ে দিবেন না প্লিজ। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব স্যার এই কোম্পানির জন্য। আরে মিস্টার, বুঝতে পারতেছেন না কিসের জন্য? আমি এখানে কিছুই করতে পারবো না। এই কোম্পানির মালিক তো আগে থেকেই সবকিছু ঠিক করে রেখে গেছে। দেখেন স্যার, আমি আমার প্রেমিকাকে খুব ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না স্যার, প্লিজ আপনি কিছু একটা করেন স্যার প্লিজ। আচ্ছা, আমি আপনার ব্যাপারটা দেখতেছি, এত ঘাবড়াবেন না। আমি স্যারের সাথে কথা বলবো, আপনার বিষয়টা শেয়ার করব। প্লিজ স্যার আপনি আমার জন্য এই উপকারটা করেন স্যার, আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো স্যার। আপনি প্লিজ আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটু সাহায্য করুন স্যার। আচ্ছা মিস্টার, আমি আপনার বিষয়টা দেখতেছি। আপনি এখন আসুন, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। আর আপনার নাম্বার তো আমার কাছে আছে, আমি আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ স্যার, আমার ভিডিওটা একটু দেখবেন স্যার প্লিজ স্যার। আমি না হলে শেষ হয়ে যাব স্যার, আমার জীবনটা, আমার লাইফ সব কিছু শেষ হয়ে যাবে স্যার। আমি বুঝতে পারতেছি, আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনি এখন আসুন, আমি আপনাকে ফোন করে রাতের মধ্যে জানিয়ে দেব কি হয়। ধন্যবাদ স্যার, আর কি হয় না হয় আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন স্যার প্লিজ স্যার, এটার জন্য আমি অনেক আশা নিয়ে বসে থাকবো। মাসুদ তারপর বেরিয়ে আসলো অফিস কক্ষ থেকে। খুব ভালো করে জানে মাসুদ এই চাকরিটা হবে না। সে যতই তাদের কাছে সাহায্য চাক না কেন, তার টাকার লোভী। টাকা হলে বর্তমান পৃথিবীতে সবকিছু হয়। টাকার জন্য কত কি যে শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কত ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষকে আপন করে নিতে পারতেছে না শুধু এই টাকার কারণে।
আর বর্তমানের ভালোবাসাগুলো তো এরকম হয়ে গিয়েছে যে টাকা না থাকলে ভালোবাসা থাকতেই চায় না, নিরুপায়। যে মেয়েগুলো টাকা ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাই হয়তো টিকে আছে এই পৃথিবীতে, কিন্তু ভালো জীবন যাপন করতে চায় যারা, ভালো থাকতে চায় যারা, টাকার প্লাস একটু সুন্দর ছেলে দরকার, বা ছেলে সুন্দর না হলেও চলবে, তাদের যদি টাকা থাকে তাহলেই চলবে, যেন খুব ভালো হবে, অনায়াসে জীবনটা পার করতে পারে। মাসুদের দু চোখ থেকে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হয়তো সে তার জীবনের ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারবে না, এটাই ভাবতেছে। কিন্তু পরি এদিকে যে তাকে ধোঁকা দিচ্ছে, সে চাইলে মাসুদের হাতে হাত রেখে তার সাথে জীবন পার করতে পারত। মাসুদ কোনো কিছু না ভেবে উদাসীন হয়ে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মানে আমাকে কি আপনার স্বামী হিসাবে গ্রহণ করা যায়? আপনি আগে আমাকে এটা বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মানে আপনি কি আপনার সমাজের সাথে মিশতে পারবেন? ভালোবাসার মানুষকে সবসময় মানিয়ে নিতে হয় সবকিছু। আর আপনি আমার সমাজে মিশবেন না কিসের জন্য? আপনি তো মানুষ, অন্য কিছু না। আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত মানের, আর আপনারা হচ্ছেন বড়লোক। মানে আমি কি আপনাদের সমাজে কি? দেখুন, এরকম কোনো কিছুই না। আপনি যেটা ভাবতেছেন সেরকম কোনো কিছুই না। আমাদের মন মানসিকতা আলাদা। হ্যাঁ, আছে কিছু সংখ্যক মানুষ যারা নিজেদের নিয়ে অহংকার করে। বুঝতে পারতেছি। আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যদি আবার এরকমটা হয় তাহলে তো আমার... আপনি আমার বউ হতে চলেছেন, আর সহধর্মিণীর জায়গা হচ্ছে আমার বুকে। মানে আপনি আমার সমান লেভেলে সম্মান পাবেন ওই বাড়িতে। বুঝতে পারতেছি, কিন্তু একটা জিনিস নিয়ে কনফিউশনে আছি। আসলে কি আদৌ সবাই আমাকে মেনে নেবে নাকি? আচ্ছা, আপনি এসব কেন বলতেছেন বুঝতে পারতেছি না। বিয়েটা তো আমাদের পারিবারিকভাবেই হচ্ছে, আর পরিবার থেকে মেনে নিচ্ছে, তারপর তো আমরা বিয়ে করতেছি। আচ্ছা, আমি তাহলে রাজি, আমার কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা না থাকে আর আপনাকে আমার পছন্দ হয়েছে। একটা কথা বলতে ভুলে গেলাম, আপনি কি কাউকে পছন্দ করতেন, বা কেউ আপনাকে পছন্দ করতো, বা কারোর সাথে প্রেম করেছেন? এরকম থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে দেখে মনে হয় এত ছোট একটা বাচ্চা, তার সাথে কে প্রেম করবে? আর আমার কি প্রেম করার বয়স হয়েছে? যখন প্রেম করার বয়স তখনই তো বিয়েটা হয়ে যাচ্ছে। এখন যে যুগ চলে, এখন বয়স লাগে না, একটু বুঝতে শিখলেই অনেকে প্রেম করে। আপনাকে বললাম যদি করে থাকেন তাহলে আমি এখান থেকে চলে যাব। এরকম কোনো কিছুই না। আমি কোনো প্রেম করি না, আমি শুধু আমার বাবার কথাই মেনে চলি। আমার বাবা যেটা বলে আমি সেটাই করি। এরকম একটা যে মেয়ে আমার জীবন সঙ্গিনী হবে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে আজ পর্যন্ত কোনো রিলেশন করেনি এই যুগের মেয়ে হয়ে। রিলেশন করতে হবে এরকম কোনো কথা নেই, তাই না? আর রিলেশন করলে কি আর না করলে কি, আমার ইচ্ছা হয়নি, আমি করিনি। আপনার কথা স্মার্টনেস আছে, বুঝতে পারতেছি। আপনি খুব ভালো মানসিকতার একটা মেয়ে। আমার আপনাকে পছন্দ হয়েছে। আমি তাহলে বাসায় বলে দিচ্ছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। ঠিক আছে, আপনি তাহলে জানিয়ে দেন। আমার একটু লজ্জা লাগতেছে, আমি তো বলতে পারবো না। আপনারা যেটা বলবেন সেটাই হবে। আমার বাবার পছন্দ হয়েছে আপনাকে। আর একটা কথা বলতে পারি যদি কোনো কিছু মনে না করেন? যা খুশি বলতে পারেন, সমস্যা কি? আপনি তো একটা একটা কেন, অনেক কিছুই তো বলতে পারেন, বলেন। আমি কি আপনার হাতে হাত রেখে একটু হাঁটতে পারি এই সন্ধ্যার সময়টা? আসলে কেমন অজানা, এটা গ্রাম তো, যদি কেউ দেখে ফেলে কে জানি কি বলে। সমাজের কিছু লোক থাকে যারা এসব নিয়ে বলাবলি করতেই পছন্দ করে। আপনি তাদের কথায় কান দেন? আসলে আমারও তো ইচ্ছে করতেছে, মানে কি বলবো বুঝতে পারতেছি না, আর কি না বলবো সেটা বুঝতে পারতেছি না। এই নেন হাত বাড়িয়ে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা, সংশয় মনে রাখবেন না। বুঝতে পারতেছি না কি করব। আর আপনি যে এত সহজে আমাকে এত আপন করে ফেললেন, আমি তো কল্পনাও করতে পারতেছি না। কেন, আপনি কি মানুষ নাকি অন্য এলিয়েন যা আপনাকে পছন্দ করতে সময় লাগবে? আর আপনাকে তো আমার ফ্যামিলি থেকে পছন্দ করেই ফেলেছে, তাহলে আমার তো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোনো রিলেশন করেননি, আর আপনি তো দেখতে বেশ হ্যান্ডসাম, বড় লোকের ছেলে, তাহলে তো আপনি নিশ্চয়ই, আপনার 2-4টা গার্লফ্রেন্ড ছিল। এটা স্বাভাবিক, আমি স্বীকার করলাম। ছিল 2-3টা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু টাকার জন্য তারা আমার কাছে এসেছিল। আর আপনার সাথে আমার বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি খুব ভালো করে, আচ্ছা তাহলে এখন নেন, আমার হাতে হাত রাখেন, আর আপনার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। তারপর পরি এবং আপন দুজনে পরি এর গ্রামে হাঁটাহাঁটি করে। গ্রামটার পরিবেশ সুন্দর, একদম নিস্তব্ধ হয়ে আছে সন্ধ্যার সময়। কি সুন্দর চারিদিকে, সুন্দর পাখিগুলো কিচিরমিচির শব্দ, একটু হালকা মৃদু বাতাস, সব মিলিয়ে একটা রোমান্টিক পরিবেশ। রোমান্টিক প্রেমিক পুরুষ এবং প্রেমিকার কাছে
দুজনে মৃদু হেসে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ দেখতেছে তারা। কিন্তু এদিকে যে পরি একজনের সাথে বিশ্বাসঘাতকতা করলো তার এটা মনে পড়তেছে না। সন্ধ্যা পার হয়ে গেল, আপন তার বাসায় চলে গেল। আর এদিকে পরি আপনের সাথে এসএমএস করতেছে। সেই সময় মাসুদের ফোন আসলো। কি করে আমার জানেমানটা আমাকে মিস করতেছে বুঝি? হ্যাঁ সোনা, তোমাকে খুব মিস করতেছি। কালকে তুমি আসিও, তোমার সাথে আমি দেখা করব। কাল সকালে তো দেখা করা সম্ভব না। কাল সকালে এক জায়গায় যাব, বিকেলে তোমার সাথে দেখা করি বা সন্ধ্যার পর। এখন সন্ধ্যার পর দেখা করতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না। বাসায় মেহমান আসার কথা, যদি বাসায় মেহমান আসে তাহলে দেখা করা হবে না। আগেও তো তোমার বাসায় মেহমান এসেছিল, তুমি তো তাও দেখা করেছো। আজকে তুমি চেষ্টা করলে ম্যানেজ করতে পারবা। আচ্ছা, আমি তোমাকে বিকেলে জানিয়ে দিব সন্ধ্যার পর দেখা করতে পারবো কিনা। এখন তুমি কি করতেছো? খাওয়া দাওয়া করছো? বাসায় এসে গেছো? একটু আগে বাসায় পৌঁছালাম, এসে গোসল করে তোমাকে ফোন দিলাম। মাথা ব্যথা করতেছিল তো তার জন্য গোসলটা করে নিলাম আর কি। খুব ভালো করেছো। এখন যাও, কি খাওয়া দাওয়া শেষ করো, তারপর ফোন দিও, কথা বলবো এখন, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরবা কিন্তু। আচ্ছা আমার জানেমান, আমি আমার ফোন আমার কাছে রাখতেছি। তুমি যাও, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর ফোন দাও। থাকো তাহলে, আর তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে তো। কালকে যে কোনো উপায় হোক আমাকে তোমার সাথে দেখা করতে হবে না, থাকতে পারবো না। এখন আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখন খাওয়া দাওয়া করবা, তারপরে এসে ফোন দিবা, বাকি কথা পরে হবে। ঠিক আছে আমি গেলাম খাওয়া দাওয়া করার জন্য, তুমি থাকো, আসতেছি। মাসুদ তারপর খাওয়া দাওয়া করার জন্য তার আম্মুকে বলল খাবার টেবিলে যেন খাবার দেয়। আর এদিকে পরি যে তার হবু স্বামীর সাথে কথা বলতেছিল ফোনে কেটে দিয়েছে, দেখে অনেকগুলো এসএমএস দিয়েছে। তার স্বামী মানে হবু স্বামী, তার সাথে বিয়ে ঠিক হয়েছে। তাকে তো স্বামী বলাই যায়, তাই না? পরি অবাক হয়ে গেল, ছেলেটা এতগুলো এসএমএস দিয়ে ফেলেছে এই 2 মিনিটের ভিতরে। পরিকল্পনাও করতে পারতেছে না। আসলে আমার একটা ভাইয়া ফোন দিয়েছিল তো, তার সাথে কথা বললাম বিয়ের বিষয় নিয়ে। একটু কথা বললো আমার সাথে। আমাকে বললে তো আমি তাহলে এসএমএস করতাম না। আমি ভাবলাম কি না যে কি হলো, হুট করে এসএমএস করা বন্ধ হয়ে গেল, ব্যাপার কি? আমি একদম ঠিকঠাক আছি, আমার কোনো কিছুই হয়নি। আর আমার ভাইয়াটার সাথে একটু কথা বলে নিলাম, তার জন্য আর কি রিপ্লাই দিতে পারিনি। তো এখন কি করতেছো? রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে তো নাকি? এই তো রান্না প্রায় শেষ, আমি পরের টেবিলে বসে আপনার সাথে কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন, ডিস্টার্ব না করি। পড়া না হয় ফ্রি হয়ে আমাকে কল করবেন। একটু পরেই পড়তে বসবো, তখন আর কথা বলতে পারবো না। এখন আপনি একটু কথা বলেন, আমারও ভালো লাগতেছে এখন কথা বলতে। আপনার বিয়ে নিয়ে ইচ্ছা কি? মানে আপনার কি কি করতে ইচ্ছা করতেছে বিয়ের অনুষ্ঠানে, বা আপনার ইচ্ছাগুলো একটু বলবেন? আমার কোনো ইচ্ছে নেই, আপনি যেটা করবেন আমি সেটাতে আমার মতামত দিয়ে দেব। আমি বিয়ে নিয়ে ওইভাবে এখনো ভাবতেছি না আর কি। কিছুদিন তো সময় আছে আমাদের হাতে। সময় কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না, তাই বলতেছিলাম এখন থেকে একটু যদি প্ল্যানিং করে রাখেন তাহলে সব সময় মতো হয়ে যাবে, বুঝছেন? সেটাও সঠিক বলেছেন, সবকিছু সময় মতো হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন আজ রাতে আমি ভেবে আপনাকে জানাবো, আর কাল সকালে আসিয়েন, এইদিকে আপনার সাথে কথা আছে। এখানে বলা যায় নাকি দেখা করে বলবেন কোনটা? আর কোনো বিষয়ে কথা বলবেন? এমনিতেই কথা বলবো, আড্ডা দেবো, একটু ঘুরোঘুরি করব, তার জন্য ডাকলাম। কোনো কাজে ব্যস্ত নাকি আপনি? মোটেও না, আমার তো কোনো কাজ নেই। আচ্ছা তাহলে কাল সকালে আমি আপনার বাসায় যাচ্ছি, আপনি আমার জন্য অপেক্ষা করেন। আসার সময় বাইকটা নিয়ে আসবেন, একটু নদীর ধারে ঘুরতে যাব। আমার খুব ইচ্ছে করতেছে একটু বাইকে করে নদীর ধারে আমাকে ঘুরিয়ে নিয়ে আসবেন। এটা কোনো কথা হলো? আমার বউ একটা ইচ্ছা আর আমি সেটা পূরণ করব না? এটা কি বললেন আপনি শুনি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হবে। আমি তাহলে আপনার জন্য কালকে সকালে সাজুগুজু করে অপেক্ষা করব। এখন ঠিক আছে তাহলে, এখন পড়াশোনা করেন, কাল সকালে আমাদের দেখা হবে। কথাটা বলে ফোনটা রেখে দিল পরি। আর এদিকে তার আব্বু তার রুমে প্রবেশ করলো, করে দেখে তার মেয়ে ফোনে কার সাথে যেন কথা বলেছে। কোনো কিছু বলল না, কারণ এখন কথা বলার মানুষ আছে তার জন্য। হাসি মুখে তার মেয়েকে পাশে এসে বসিয়ে নিল। আর এটা যদি এর আগে হতো তাহলে হয়তো আজকে বাসায় তুলকালাম কাণ্ড তৈরি হয়ে যেত। যেহেতু এখন বিয়ে ঠিক হয়েছে, ছেলের সাথে হয়তো একটু কথা বলতেছে, তার জন্য কিছু বলল না। পরি মাথা নিচু করে বসে আছে, তার আব্বু হয়তো কিছু কথা শুনে ফেলেছে, এখন যদি তাকে কিছু বলে তাহলে লজ্জা পেতে হবে। কিন্তু রেজাউল সাহেব কোনো কথা বলল না, তার মেয়েকে এই বিষয় নিয়ে চুপচাপ বসে আছে। তিনি ভাবতেছে 2-1 দিন পর তার মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যাবে, পুরো বাড়িটা শূন্য হয়ে থাকবে। বাবার মন বলে কথা,
বাবার মনে মেয়ের জন্য কতটা ভালোবাসা আকাশ সমান বিশাল। একজন বাবার কাছে একটা মেয়ে যে কি সেটা একজন বাবাই বোঝে, আর একজন মেয়ে বোঝে না। কি রে বাবা, চুপ করে আছিস কেন? মন খারাপ নাকি? কোনো হয়েছে? না বাবা, আমার আবার কি হবে? এই তো একটু পড়তে বসছিলাম, তাতে আপনার জামাই আর কি ফোন করলো, তার সাথে কথা বললাম। ভালো করেছিস। বিয়ে তো কিছুদিন বাকি আছে, এর মাঝে একটু টুকটাক কথা বললে দেখবি যে পরিচিত হতে পারলে পরে আবার সমস্যা হবে না। আরে বাবা না, তেমন কথা হয় নাই, আজকে হুট করে ফোন করলো তো। আমার নাম্বার যে কই পাইছে। আমি দিয়েছিলাম, কারণ তোমাদের এখন থেকে একটু টুকটাক কথা বললে পরে সংসার জীবনটা অনেক ভালো হবে, তার জন্যই দিয়েছিলাম। কি দরকার ছিল বাবা নাম্বারটা দেওয়ার? এখন তো মাঝে মাঝে ফোন করবে তাই না? আর ফোন করলে তো একটু কথা বলতে হবে। আরে মা, কথা বল, সমস্যা নেই। তার সাথে সারা জীবন পার করবি, তার সাথে এখন থেকে পরিচিত হয়ে নে। আমি তো বলতেছি না যে কথা বলা যাবে না। আচ্ছা বাবা, তুমি যেটা বলবে সেটাই করব আমি। আমি তোমার উপর কথা বলতে পারবো না। আমার লক্ষ্মী মা, এখন চল একসাথে খাওয়া দাওয়া করব। আজকে কেমন জানি লাগতেছে। কেন বাবা, তোমার শরীর খারাপ করতেছে? তোমার শরীর খারাপ করলে বলো, আমি ওষুধ দিচ্ছি। আরে তেমন কোনো কিছু না, আমি সব ঠিক আছি। তুই চলে যাবি দুদিন পরে, তাই একটু খারাপ লাগতেছে আমার। এই জন্যই বলেছিলাম বাবা আমি তোমার কাছে থেকে যাই, কিন্তু তুমি আমার কথা শুনতেছো না। এখন আমি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছি তো, তাই আমাকে তাড়িয়ে দিচ্ছ। আরে মা, এই কথা বলিস না, তাহলে আমার মনটা আরো ভেঙে যাবে। বুঝছিস, আমার কাছে কখনো তুই বোঝা হয়ে থাকবি না। আমি যদি পারতাম তোকে সারা জীবন আমার কাছে রাখতাম, বাট আচ্ছা বাবা, এসব নিয়ে কথা বলা বন্ধ করো তো। এইসব নিয়ে কথা বললে তোমার মন খারাপ হবে, কান্না করবে, আমিও কান্না করে দেব। তারপর বাবা মেয়ে দুজনে মিলে খাবার টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রেজাউল সাহেব তার রুমে চলে গেল। আর এদিকে পরি রুমে আসলো। পরি রুমে এসে দেখে মাসুদ তাকে অনেকবার ফোন দিয়ে ফেলেছে, কম করে 10 থেকে ফোন দিয়ে ফেলেছে। পরি ফোনটা হাতে নিল, হাতে নিয়ে দেখে কয়েকটা এসএমএস দিয়েছে, ব্যস্ত নাকি, কি করতেছো, এরকম কয়েকটা এসএমএস দিয়েছে। কিন্তু পরি তার বাবার সাথে অনেকক্ষণ গল্প করতেছিল, আর খাওয়া দাওয়া করতে আজকে অনেক সময় লেগেছে, তার জন্য ফোন এই রুমে ছিল। আর মাসুদ কথা তো আর এখন বেশি মনে পড়ে না আগের মতো। কোনো কিছু চিন্তা না করে পরি মাসুদকে একটা এসএমএস করলো ফোন দেওয়ার জন্য। আর এই সময় পরি মাসুদের সাথে সাথে একটু সাহস নিয়ে কথা বলতে পারবে, কারণ তার বাবা জানবে যে সেই ছেলের সাথেই কথা বলছে। কিন্তু পরি খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে মাসুদের অবস্থা কি এখন, তাই পরি সরাসরি মাসুদকে ফোন করার জন্য বলল, একটু কথা বললে সব কিছুই হয়ে যাবে। এটা ভেবে ফোন দেওয়ার জন্য এসএমএস দিল মাসুদকে। কি হলো? কোথায় ছিলে? তোমাকে এতবার ফোন করলাম, এসএমএস করলাম, তাও তোমার কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আব্বুর সাথে খাবার খাচ্ছিলাম, আজকে অনেক দিন পর অনেক গল্প করতেছি, খাবার বসে তো, তাই খাইতে অনেক লেট হয়ে গিয়েছে। আঙ্কেল এখন কি বলে? এখনো কি বিয়ের বিষয় নিয়ে কোনো কিছু বলেছে তোমাকে, নাকি ওই রকমই আছে? আব্বু আবার কি বলবে? আমি যেটা বলবো সেটাই হবে। আব্বু আমার এখানে কোনো কিছু বলার সাহস পায় নাকি? ব্যাপারটা বুঝলাম না, আঙ্কেলকে নিয়ে তুমি এভাবে কথা বলতেছো কেন? কোনো কিছু বলার সাহস পায় না? আঙ্কেলকে না তুমি জমের মতো ভয় পাও? বাদ দাও এসব কথা, এখন বলো কি করতেছো? আর খাওয়া দাওয়া করছো? এখন কোথায় তুমি, বাসায় না বাহিরে? এই তো বাসা থেকে বেরিয়ে একটু রাস্তায় বসে তোমার সাথে কথা বলেছিলাম, আর তুমি তো এতক্ষণ খাওয়া দাওয়া করতেছিলে, তাই বাইরে ছিলাম এতক্ষণ থেকে। শোনো, কালকে সন্ধ্যার সময় আমি তোমার সাথে দেখা করব। কালকে মেহমান আসবে না, আমি সকালে এক জায়গায় যাব, সেখান থেকে এসে ফ্রি থাকবো, তুমি সন্ধ্যার পর আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আর শোনো, আমি কিন্তু কালকে তোমাকে সহজে ছেড়ে দেব না। 3 দিন না 4 দিন হয়ে যাচ্ছে দেখা করতেছি না, কালকে সময় নিয়ে আসবে আমার কাছে। সমস্যা নেই, কালকে অনেকক্ষণ তোমায় সময় দিব, তারপরে কবে সময় দিতে পারি না পারি তার ঠিক নেই। কালকে তাই তোমাকে অনেকক্ষণ সময় দেব। তোমার কথা এখন কেমন জানি একটু রহস্য লুকিয়ে থাকে, বুঝলাম না তুমি কি বলো না বলো, উল্টাপাল্টা কথা। আরে পাগল, তুমি দেখি সবসময় সিরিয়াসলি নিয়ে নাও আমার কথাগুলো। আমি মজা করি তোমার সাথে, আর তুমি সিরিয়াসলি নিচ্ছ। দেখি আমার চাকরিটা মনে হয় এটা হয়ে যাবে। যেভাবে সবাই আমাকে বলতেছে আমার নাকি এবার চাকরিটা হয়ে যাওয়ার কথা। আর স্যার আমাকে ফোন দিয়েছিল। কি বলেছে? চাকরি কনফার্ম নাকি কোনো সমস্যা আছে? টাকা টোকা চায়? তুমি তো টাকা দিয়ে আবার চাকরি করবা না। সবকিছু রিপোর্ট আমার দেখতেছে, তদন্ত করবে, 2-1 দিনের মধ্যে আমাকে সবকিছু জানিয়ে দিবে। আমার কনফার্ম হবে নাকি না 3 দিন সময় চাইছে তারা। তাহলে তো ভালোই হয়েছে, আর খারাপ কি? আমাদের বিয়ে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে, তাই না সোনা? হ্যাঁ সোনা, আমার চাকরিটা শুধু পেয়ে গেলেই হয়। সাথে সাথে তোমার বাসায় আমার বাসা থেকে আমার আম্মুকে পাঠিয়ে দেব। এই না,
এইরকম কোনো কিছু করবে না। আগে আমরা দুজন আমাদের মতো করে এনজয় করব তোমার চাকরি হওয়া উপলক্ষে, তারপর তুমি তোমার আম্মুকে পাঠাবে। তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আমি শুধু তোমাকে চাই, তোমার জন্য আমি এত কিছু করতেছি, তোমাকে না পেলে আমি যে কি করব। এইসব কথা বাদ দাও, এখন আমরা চলো একটু রোমান্টিক কথাবার্তা বলি, কয়েকদিন থেকে হচ্ছে না তোমার সাথে আমার। ওকে সোনা, বলো কি বলবা, আর কি শুনতে চাও। আজকে সব মন খুলে বলবো তোমাকে। আচ্ছা বাবু, আমি একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে আছি, তুমি কি আমাকে ক্লিয়ার করে বলবে? ওকে বলো, তুমি কি শুনতে চাও, আমি সেটাই তোমাকে বলবো। তুমি বলো শুধু, কি শুনতে চাও। একটা ছেলে আর একটা মেয়ে যখন ইয়ে করা শুরু করে দেয়, তখন কতক্ষণ সময় লাগে আর ওই ছেলেটা ওই মেয়েটার কাছে? জানো আমাদের তো বিয়ে হচ্ছে, তারপর তোমাকে বাসর রাতে বুঝিয়ে দেব। না, আমার এখনো বোঝাতে হবে, তুমি আমাকে এক্ষুনি বোঝাবা, বোঝো নাই? আমরা তো একবার করছি তাই না, তাহলে আবার বোঝাতে হবে কেন? তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, তখন কি হয়ে গিয়েছে, আর তখন প্রথমবার ছিল, তাই ওরকম ভাবে মজা পাইনি। আচ্ছা ঠিক আছে, কালকে রাত্রে তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। বোঝো নাই, কালকে দেখা করি। ওই, তোকে বলছি না তুই এখন আমাকে বোঝাবি? তাহলে এত কথা বলিস কিসের জন্য? এত রাগ দেখাচ্ছ কিসের জন্য? কালকে তোমার সাথে দেখা করতেছি, তখন সামনাসামনি বুঝিয়ে দেব। এখন ফোনে একটা কেমন হয় না? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সেই প্রস্তুতি নিয়ে আসিস, আমাকে কিন্তু সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিবি, কেমনে কি হয় না হয়। তুমি চাইলে আমি প্র্যাকটিক্যালি আবার তোমার সাথে সবকিছু করতে পারি, যদি তোমার ইচ্ছা থাকে আর একবার করার। সেটা কালকে দেখা যাবে, এখন এটা নিয়ে একটুও আশা করবি না, বুঝছিস? এখন কালকে দেখা করিস। তুমি আবার আমাকে তুই তোকারি করতেছো, এটা কিন্তু ঠিক না, জানো। বাদ দে, এইসব নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করতেছে না। এখন বল, কালকে কোথায় কি কি করবি আমাকে একটু বল। সেটা না হয় পরে বলবো, কালকে দেখা হলে সবকিছু বলবো। এখন আমার একটু ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। পাচ্ছে মানে? এত তাড়াতাড়ি ঘুমাবি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুই তো কখন এত তাড়াতাড়ি ঘুমাস না। দেখো, 2-3 দিন ধরে আমি প্রচুর দৌড়াদৌড়ি করতেছি, শরীরটা অনেক ক্লান্ত, ঠিক মতো ঘুমাতে পারতেছিলাম না। এই 2-3 দিন না, তাই একটু ঘুম ধরতেছে। ও আচ্ছা, সেটা আগে বলবা না, সেটা বললেই তো হয়। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, তোমায় আর ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করতেছে সেটা কখন বললাম? আমি বললাম একটু ক্লান্ত আজকে, একটু ঘুমাই, কালকে তো দেখা হচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আসিস, আর আমিও তাহলে এখন একটু ঘুমাই, আমি আর কি করি একা। আচ্ছা, আমার কলেজা, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমি কালকে রাত্রে তোমাকে অনেকক্ষণ সময় দেব, যতক্ষণ তুমি চাইবে। আর বলতে হবে না, আমি বুঝতে পারতেছি কি হবে না হবে, কালকে রাত্রে, এখন কালকে দেখা যাবে। টাটা। কথাটা বলে মাসুদ ফোন রেখে দিল। আর পরে এদিকে আপন এর সাথে কিছুক্ষণ এসএমএস করলো। কালকে কখন আসবে, কি করবে না করবে, কোথায় ঘুরবে, সবকিছু প্ল্যানিং করলো তারা দুজনে এসএমএসে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লো। এদিকে মাসুদ তো আগে ঘুমিয়ে পড়েছে অনেক ক্লান্ত শরীর নিয়ে। সকালে ঘুম থেকে উঠে মাসুদ অফিসের জন্য ছোটাছুটি করতে লাগলো। আর এদিকে তার প্রেমিকা পরপুরুষের জন্য অপেক্ষা করতেছে, কখন আসবে আর কখন তার সাথে ঘুরতে যাবে। পরি কিছুক্ষণ অপেক্ষা করলো আপনের জন্য। আপন একটু পর বাইক নিয়ে চলে আসলো পরি এর বাসায়। এত লেট করলেন যে? সকাল 9টা বেজে গিয়েছে, আমি না আপনাকে এর আগে আসতে বললাম? আসলে বাসায় একটু ম্যানেজ করতে সমস্যা হয়ে গিয়েছে, বলছে যে এখন যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক। আপনি আবার এই কথাগুলো বাসায় বলে আসেন? আপনি কি মানুষ, এই কথাগুলো কেউ বাসায় বলে? একটু না বললে আম্মু আবার টেনশন করবে যে কোথায় গিয়েছি, বারবার ফোন করবে, তখন তো আর আপনাকে ঠিক মতো সময় দিতে পারবো না। আম্মুর বাধ্য ছেলে তাই না? আম্মু এতবার ফোন দিলে তখন বলতে পারতেন, এখন বলছেন, এখন তো লেট করে ফেলছেন, এখন আর কি করার আছে? এখন একটু বকবক কম করেন আর চলেন, কারণ এমনিতে আমি লেট করে ফেলেছি। এখন আপনি যদি এরকম করেন তাহলে বলতে থাকেন আরো লেট হয়ে যাবে। আপনার তো সাহস কম না, আপনি আমাকে বলছেন আমি বকবক করি, আপনার কিন্তু খবর খারাপ আছে। আমি মজা করে বললাম, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো কিছুই নেই। কিছু বলবেন, তারপর বলবেন যে মজা করে বলেছি, এটা কিন্তু মেনে নিতে পারবো না। আমি কি এখনো আপনার সেই কাছে গিয়েছি যে আপনি আমাকে মজা করে বলবেন? আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো মাপ চাচ্ছি, আর কখনো এরকম ভুল হবে না। আমার এই কানে ধরতেছি, এখানে উঠ বস করতেছি মহারানী, এখন উঠে বসেন মহারানী। এবারের মতো মাফ করে দিচ্ছি, নেক্সট টাইম যদি এরকম ভুল করেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিচ্ছি। ঠিক আছে,
নেক্সট টাইম আর আমার এরকম কোনো ভুল হবে না, সবকিছু ঠিকঠাক মতোই থাকবে। আর সবকিছু দেখে শুনে আমি কথা বলবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন আমি যেদিকে বলবো আপনি শুধু যাইতে থাকবেন। আমি আপনাকে রাস্তাতে দেখিয়ে দিচ্ছি। আপনি যা বলবেন মহারানী তাই হবে, কারণ আজকে সময়টা শুধু আপনার জন্য বরাদ্দ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শুরু করেন। আমি তো উঠে বসে পড়েছি। আর আপনার তো এখনো গাড়ি স্টার্ট করার নাম নিচ্ছে না। তারপর পরি এবং আপন দুজনে বেরিয়ে পড়লো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিকে মাসুদ সকাল সকাল অফিসে এসে উপস্থিত। আজকে তার রেজাল্ট হবে, তার চাকরিটা হবে কিনা। মাসুদের সাথে সাথে মাসুদের একটা ফ্রেন্ড এসেছে, কারণ মাসুদ উল্টাপাল্টা কোনো কাজ করতে না পারে। কারণ যদি চাকরি না হয়, টেনশনে পড়ে গিয়ে যদি কোনো কিছু করে ফেলে তখন কি হবে। তার জন্য তার একটা ফ্রেন্ড এসেছে যে উল্টাপাল্টা কোনো যেন করতে না পারে মাসুদ। দেখ বন্ধু, একদম টেনশন করিস না, সবকিছু ঠিকঠাক থাকবে। বুঝছিস না কেন? আমি তো ঠিকঠাক সবকিছু বুঝতে পারতেছি, কিন্তু একটা কথা কল্পনা করে দেখো, আমার চাকরিটা না হলে আমার কি হবে? এতই যখন তুই ভাবিকে ভালোবাসিস, তাহলে তোর বাবার কাছ থেকে তুই চারটা নিচ্ছিস না কেন? পরে ছেড়ে দিবি। তুই সবকিছু ভালো করে জানিস, তারপরে তুই এই কথা বললি কিভাবে বলতো আমাকে একটু খুলে? আমি তোর টেনশন দেখে এই কথা বলতে বাধ্য হলাম, কারণ তুই যে পরিমাণ টেনশন করতেছিস, কখন যে কি হয়ে যায় তোর। আমার কোনো কিছুই হবে না, সবকিছু ঠিকঠাক আছে। আর সবকিছু ঠিকঠাক থাকবে, আমার বউ আমার পাশে আছে। তাহলে এত টেনশন করছিস কিসের জন্য? ভাবি তো সবকিছু ম্যানেজ করে নিবে। তার বাবাকে ম্যানেজ করতেছে এতদিন থেকে, এরপরও করবে। দেখ মেয়েটা আমার জন্য আর কত বাবার সাথে মিথ্যা নাটক করবে সেটাই বল আমাকে। আমি আর কতদিন এটা সহ্য করব? সেটাও একটা কথা, কতদিন আর এভাবে চলতে পারে। এসব বাদ দে এখন, বাদ দিয়ে চুপচাপ থাক, দেখি কি হয়। এই পৃথিবীতে না টাকা ছাড়া কোনো কিছু এখন মানুষ চোখে দেখে না। সবকিছু টাকার উপর নির্ভর করে। টাকা থাকলে সবকিছু আছে, টাকা না থাকলে কিছুই নেই। পৃথিবীটা দিন দিন যেরকম হয়ে যাচ্ছে, না কিছুদিন পর দেখবি যে টাকা আছে যার কাছে, তার কাছে সবকিছু আছে, যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, কোথাও তাকে দাম দিবে না। এখনো যেটা শুরু হয়ে গিয়েছে আর তুই কিছুদিন পরের কথা বলতেছিস। দেশের অবস্থা দেখছিস, অর্থনৈতিক কি খবর? দেশের দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। যারা রাজনীতিবিদ আছে, তারা যদি নিজে আত্মসাদের জন্য সবকিছু করে, তাহলে তো এরকম হবে। আর কিছু আমলা আছে যারা টাকা দিয়ে সবকিছু গুদামজাত করে রাখে, দাম বৃদ্ধি হলেই তারপর বাজারে বিক্রি করে সবকিছু। দিন দিন দেশটার কি হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করেছিস? দিন দিন সবকিছু কেমন জানি হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এই টাকার জন্য দেখবি একদিন মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না। এখনই যে অবস্থা হয়েছে, কিন্তু কিছুদিন পর দেখবি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাদ দে, এসব নিয়ে টেনশন করতে গেলে মাথা ঠিক থাকে না। সবসময় খালি মাথায় টেনশন ভরপর করে। দেখ কি যে হবে পৃথিবীর, আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার অবস্থা খারাপ, যে একটা চাকরি করি সেটাও দিয়ে দিনকাল কোনো মতে যাচ্ছে, কিন্তু সন্তান হলে যে কি হবে। তাও তো দিনকাল ভালোই যাচ্ছে, যেভাবে নিজের সংসারের সাথে জড়িত আছিস আর যেভাবে নিজের মা বাবাকে দেখতেছিস। আমি তো কিছুই করতেছি না। তারপর দুজনে অফিসের বাইরে অপেক্ষা করতে লাগলো। রেজাল্টের ঘোষণা করা হলো, যারা বাদ পড়েছে তাদের নাম ঘোষণা করা হলো। একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু মাসুদের নাম ঘোষণা করতেছে না। তার মানে কি, মাসুদের চাকরিটা হয়ে গিয়েছে। এরপর যাদের চাকরি হয়েছে তাদের নাম ঘোষণা করলো, আর তারা একে একে ভিতরে যাচ্ছে, কিন্তু এখানেও মাসুদের নাম নেই। তখন কি ভাববে মাসুদ? তাহলে মাসুদের নাম গেল কোথায়? যারা বাদ পড়েছে সেখানেও মাসুদের নাম নিল না, যারা চাকরি পেয়েছে তাদের সেখানেও মাসুদের নাম নিল না। ব্যাপার কি? মাসুদ পড়ে গেল মহা টেনশনে। আর এদিকে পরি এবং আপন দুজনেই নদীর ধারে এসে বসে আছে। সত্যি জায়গাটা অনেক চমৎকার। আপনি আমাকে এভাবে একটা সকালবেলায় সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনা করিনি। আমরা আগে আমার ফ্রেন্ডরা মিলে এখানে আসতাম, কিন্তু ইদানিং আসা হয় না। বড় হয়ে গিয়েছে তো একটু আব্বু রাগ করে এখানে আসলে। ফন্ড ছেলে পেলে আড্ডা দেয় তো। সেটা তো নিজ চোখে দিয়ে দেখতে পাচ্তেছি, এখানে ভণ্ড ছেলেদের অভাব নেই। আচ্ছা এইসব কথা না বলি, তারা তাদের মতো তাদের বাপের টাকায় যা খুশি তাই করুক। আপনি আর আমি এখানে এসেছি আমাদের সৌন্দর্য মুহূর্ত উদযাপন করার জন্য। আমি সেটাই করি। আপনি কি আমার হাতে হাত রাখবেন আর এই নদীর ধারে আমার সাথে একটু হাঁটবেন? এখন এই অবস্থায় আমি তো কোনো প্ল্যানিং করিনি এটা নিয়ে, তাহলে এটা কেন হবে? আমার না খুব ইচ্ছা করতেছে আপনার হাতে হাত রেখে
এই নদীর ধারে হাঁটার ইচ্ছা করতেছে খুব। আচ্ছা, এখানে ফুচকা পাওয়া যায়? আমাকে আপনি ফুচকা খাওয়াবেন, আমি আপনার ইচ্ছা পূরণ করব। শুধু এটুকু আবদার নাকি আরো আছে? আরো কোনো আবদার থাকলে বলতে পারেন, আমি সব আবদার পূরণ করব আপনার। না, আর করার কোনো অবদান নেই। এখানে ফুচকা না অনেক ভালো লাগে। আপনি প্লিজ আমার জন্য 2 প্লেট ফুচকা নিয়ে আসবেন, আর আপনার জন্য 1 প্লেট। আমি খাবো না, কিন্তু আপনি খাবেন, আমি সেটা দেখবো মন ভরে। এটা আবার কেমন কথা? আপনি খাবেন না, আমি খাবো একা একা, এটা কিন্তু মোটেও ভালো হবে না। আপনি না খেলে আপনার জন্য 1 প্লেট নিয়ে আসবেন, আমি খাওয়াই দেব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ট্রাই করে দেখি যে ফুচকাতে কি এমন আছে যার জন্য আপনি এত পাগল। একবার খেলে ভুলতে পারবেন না, বুঝছেন? বারবার খেতে মন চাইবে আপনার। নিয়ে আসেন, আমি আপনাকে খাওয়াই দিচ্ছি, দেখেন। তারপর আপন গিয়ে ফুচকার দোকান থেকে 3 প্লেট ফুচকা নিয়ে আসলো। 2 প্লেট এগিয়ে দিল পরীর দিকে, আর 1 প্লেট সেখানে রেখে দিল। পরী খাচ্ছে আর আপন তার দিকে তাকিয়ে আছে। আর আপন পরীকে খাওয়াই দিচ্ছে মাঝে মাঝে, আর পরী হাসাহাসি করতেছে, রং তামাশা করতেছে। আর এদিকে মাসুদ এখনো সেখানে বসে আছে। যেই লোকটার সাথে মাসুদের কথা বলেছিল, সেই লোকটা এখনো কাজে অনেক ব্যস্ততার সাথে কথা বলতে হবে, না হলে তো এখান থেকে যাওয়া যাবে না। তার জন্য সে সেখানে বসে অপেক্ষা করতেছে। তার ভালোবাসার মানুষকে যে কোনো মূল্যেই হোক তাকে পেতে হবে। তার জন্য শত কষ্ট সে করবে, কিন্তু মাসুদ তো জানে না তার ভালোবাসার মানুষ কোথায় রং তামাশা করতেছে, কোনো পর পুরুষের সাথে। কিছুই জানে না মাসুদ। মাসুদ শুধু জানে পরি তাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, আর মাসুদ পরীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। স্যার, আপনি তো খুব ভালো করে জানেন এই চাকরিটা আমার জন্য কত প্রয়োজন। আসলে আপনার ব্যাপারটা হয়েছে কি, সেটা হচ্ছে যে কিভাবে যে বলি। স্যার প্লিজ, কি হয়েছে আমারটা একটু বলবেন তাড়াতাড়ি স্যার আমার। আসলে মিস্টার মাসুদ, আপনার বিষয়টা স্যার নিজেই তদন্ত করবেন। আমি বিষয়টা বুঝলাম না স্যার। নিজেই তদন্ত করবেন মানে? আমি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না। আসলে বড় সাহেব রিটায়ার্ড করেছেন, তার মেয়ে এখন সবকিছুর দায়িত্বে নিয়েছেন। আর ম্যাডাম চাচ্ছেন যে আপনার সাথে ভালোভাবে কথা বলতে, উনি সরাসরি। তাহলে প্লিজ আমাকে একটু ম্যাডামের সাথে কথা বলার জন্য আমাকে ব্যবস্থা করে দেন স্যার। আমি কথা বলবো স্যার। মিস্টার, আপনি একদম টেনশন করবেন না, সব কিছু হয়ে যাবে আপনার। ম্যাডাম যেহেতু এই বিষয়টা নিজে দেখবেন, আর ম্যাডাম পরশুদিন থেকে জয়েন করবে। তাহলে কি আমি আজকে ম্যাডামের সাথে দেখা করতে পারবো না কোনো উপায়ে? আপনার চাকরিটা হয়ে যাবে, এত টেনশন করেন না। ম্যাডাম বলেছে আপনার চাকরিটা কনফার্ম, কিন্তু ম্যাডাম একটু তদন্ত করবে আপনার বিষয়টা, এটাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে কি আমি নিশ্চিন্তে থাকতে পারি স্যার? মানে আপনি যদি একটু আমাকে আশা দেখান তাহলে। ম্যাডাম এখন বিদেশে আছে, মানে যুক্তরাষ্ট্রে আছে। উনি আসলে আপনার সাথে দেখা করবে খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, তাহলে সেটাই হবে। প্লিজ আপনি আসলে আমাকে একটু ফোন করে দিয়েন। আমি ম্যামের আমি ম্যাম আর আমার সাথে একটু কথা বলবো প্লিজ। আপনি এত উত্তেজিত হবেন না, নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকেন। আর প্রেমিকের সাথে সব কথা কমপ্লিট করে রাখেন, যে আপনার চাকরিটা হয়ে গিয়েছে মনে করেন। আপনার এই কৃতজ্ঞতা যে আমি কিভাবে প্রকাশ করব নিজেই বুঝতে পারতেছি না স্যার। আপনি সত্যি মহৎ মানুষ স্যার। আমিও আপনার জন্য তেমন কিছুই করিনি। ম্যাডাম আপনার গল্পটা শুনেছে আমার কাছে, অনেক ইন্টারেস্টিং লেগেছে, তার জন্য ম্যাডাম নিজেই তদন্ত করতে চেয়েছে। আর আপনার মতো আমিও একজন ছিলাম, তাই আমাকে ধন্যবাদ না দিলেও চলবে। আচ্ছা স্যার, তাহলে আমি এখন একটু বাসায় যাচ্ছি। গিয়ে তাকে একটু খবরটা জানিয়ে দিব। স্বস্তির খবর বলে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন বাসায় চলে যান, কোনো সমস্যা নেই। আর নো টেনশনে থাকেন, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব কবে দেখা করবেন। ঠিক আছে স্যার। আর আপনাকে আমার বাসায় ইনভাইট রইল স্যার। প্লিজ আপনি আমার বাসায় আপনি আমার বাসায় একদিন যাবেন। আপনার বিয়েতে অবশ্যই আমিও যাব, সমস্যা নেই। আপনার বিয়ে হওয়ার অপেক্ষায় রইলাম, শুভকামনা আপনার জন্য। মাসুদ আর কোনো কথা বলল না। খুশি মনে তার বন্ধুকে সাথে করে নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ল। আর এদিকে আপন এবং পরি দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো সেখানে। তারপর দুজনে ইচ্ছা মতো যা ইচ্ছা ছিল সব দুজনে ইচ্ছাগুলো পূরণ করলো। তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপন এসে পরীক্ষা বাসায় নামিয়ে দিল, দিয়ে চলে গেল। দুপুরের পর হয়ে গিয়েছে, তাই আপন খুব তাড়াতাড়ি বাসায় চলে গেল। গিয়ে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার কিছু কাজ আছে সেগুলো তাকে করতে হবে। আর এদিকে বাসায় এসে দেখে তার আব্বু হাসি মুখে তাকে বরণ করে নিল, আর খাবার টেবিলে তাকে যাইতে বলল। আসলে বাবা বাইরে অনেক খেয়েছে, এখন খেতে ইচ্ছে করতেছে না। তুমি একটু খেয়ে নাও, আমি রাত্রে তোমার সাথে খাবো।
আচ্ছা মা, সমস্যা নেই, আমাকে বলছিস, আমি এটাতেই খুশি যে তোর এখন খাইতে ইচ্ছে করতেছে না, আমি খেয়ে নিচ্ছি। আমি একটু গোসল করব বাবা, তুমি খেয়ে নাও একটু একা একা আজকে। আরে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি খেয়ে নেবো তো। আমাকে নিয়ে সত্যি কোনো টেনশন করতে হবে না তোকে। একটা কথা বলি, আমি চলে গেলে সত্যি তুমি অনেক একা হয়ে যাবে, তাই না? আরে মা, কি যে বলিস না, আমাকে তো একা থাকতেই হবে, এটাই নীতি, এটাই নিয়ম সমাজের, তাই না? আচ্ছা বাবা, আমার বিয়েটা না দিলে হয় না? আমি তোমার সাথে থেকে যাই, তোমার কাছে সারা জীবন। তোমার তোর সাথে কথা বললে তুই সবসময় এই কথাগুলোই বলিস, তোর সাথে কথা বলা যাবে না এখন থেকে। তুই যা, গিয়ে গোসল কর, আমি খেয়ে নিচ্ছি। বাবা, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। আমি তোমার কাছে থেকে যাই বাবা, আমি নিজের কাজ নিজে করে খাবো, তাও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আরে পাগলি মেয়ে, আমার কাছ থেকে তোকে দূরে আমি কোথায় পাঠাবো বল? তুই তো আসবি যাবি, এভাবেই আমাদের শান্তি মিলবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গোসলটা করি, তারপর আমরা বাবা মেয়ে মিলে আড্ডা দেব। আরে মা, এখন আমাকে একটু বাইরে যেতে হবে, তাই আড্ডা দিতে পারলাম না। আর রাত্রে এসে একবার আড্ডা দেবো, কি বলিস? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি একটু গোসল করে বিশ্রাম করি, তারপর পড়তে বসবো। তোর যেটা ভালো মনে হয় মা, তুই সেটাই কর। কথাটা বলে রেজাউল সাহেব সেখান থেকে চলে গেল। আর এদিকে পরি নিজের ঘরে চলে আসলো। তারপর গোসল করার জন্য বাথরুমে চলে গেল। গোসল শেষ করে বাইরে এসে জামা কাপড় পরিবর্তন করে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। আর এদিকে মাসুদ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে পুরোপুরা মেজাজে আছে আজকে। আর আজকে সন্ধ্যার পর তো পরি এর সাথে দেখা করতে যাবে, তাই আরও মন মেজাজটা অনেক সুন্দর। তারপর মাসুদ বাইরে আসলো, ফোনটা হাতে করে নিয়ে পরীকে খবরটা জানিয়ে দেবে। আর রাত্রে তো দেখা করতে যাবে। পরে আবার মাসুদ মনে পড়লে ভাবলো যে যখন দেখা হবে তখন এই সংবাদটা দিবে, তখন পরি এর রিয়াকশনটা মাসুদ সামনাসামনি দেখতে পারবে। হ্যালো, কোথায় তুমি? আর কি করতেছো? সকাল থেকে কোনো খোঁজ খবর নিচ্ছ না আমার। তোমার খোঁজ খবর নিব কিভাবে আমি, বলো? তুমি আছো ব্যস্ত, আর এখন যদি তোমাকে আমি ডিস্টার্ব করি, তোমার একটু ডিস্টার্ব ফিল হবে, বোঝো না কেন? এখন তুমি এত বুঝে শুনে কথা বলো, আগে তো তুমি হঠাৎ ফোন করতে আমাকে, আমার কথা মনে পড়লেই, আমার কোনো কাজ থাক বা না থাক তুমি আমাকে ফোন দিতে। আর এখন মাসুম, তুমি ভালো করে জানো এখন আমি ব্যস্ত থাকি, আর তুমিও ব্যস্ত থাকো, তার জন্য তোমাকে ডিস্টার্ব করতে চাই না। এখন আমি বুঝি যে কেউ ব্যস্ত থাকলে ডিস্টার্ব করলে কেমন লাগে। কিন্তু আমি কেন জানি এটা মেনে নিতে পারতেছি না, বুঝছো? তোমার এই খোঁজ খবর নেওয়াটাকে খুব মিস করতেছি ইদানিং। সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হয়, সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে শিখবো, তাহলে সুখে থাকা যায়। তুমি যেভাবে কথা বলতেছো আমি তোমার কথার কোনো কিছুই বুঝতে পারতেছি না, বুঝছো? তোমার কথার মাঝে কেমন জানি অন্য অন্য রকমটা ভাব চলে এসেছে। এখন এসব বাদ দাও, তোমার চাকরির কি হলো? আর তুমি তো আজকে সন্ধ্যার পর আসবা তো? আসলে চাকরির খবরটা এখনো কনফার্ম হয়নি আমার। আর কথা হলো যে দেখি চাকরিটা হয় কিনা, না হলেও তো সমস্যা নাই। তোমার বাসা থেকে তখন বিয়ের প্রেশার দিচ্ছে না। দেখো মাসুম, কি হয়, কিন্তু আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না, এই কথাটা শুনে রাখো। আজকে সন্ধ্যার পর আসো, তারপর সরাসরি বলবো এখন কথা। তুমি এরকম করতেছো কিসের জন্য? আমি তোমার কাছে কয়েক মাস পর চাইছি তো, তাই না? তুমি পরীক্ষাটা দেওয়ার আগে আমি চাকরির ব্যবস্থা করে ফেলবো। চাকরিটা কিন্তু তুমি না পেলে এবার কিন্তু আমাকে আর পাবা না, সেটা ভালো করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পরে বলতে পারবো না যে তুমি আমাকে বলনি কেন। আমার উপর তোমার বিশ্বাস নেই আমি কি কি করতে পারি, তুমি তো ভালো করে জানো। আর চাকরি একটা ম্যানেজ করতে পারবো না তুমি ভাবলে কি করে? তোমার এসব মুখের চাপা তোমার কাছেই রাখো, বুঝছো? আজকে সন্ধ্যার পর সরাসরি কিছু কথা আছে, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব। তোমার কথায় কেন জানি আমি অন্যরকম একটা ভাষা বুঝতে পারতেছি। তুমি কি কোনো কিছু করতে চাচ্ছ? দেখো, সব সময় কিন্তু মন মেজাজ ভালো থাকে না, তাই বলেছি এখন কথা বলতে পারবো না। তুমি গিয়ে তোমার মতো আড্ডা মারো, আমাকে আমার মতো থাকতে দাও। সন্ধ্যার পর আসো, কথা হবে। কথাটা বলার পরপরই ফোন রেখে দিল মাসুদকে। আর ফোন কিছু বলার সুযোগ দিল না, কারণ আপন পরীকে বারবার ফোন দিচ্ছিল। তার জন্য পরী খুব তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। আর সাথে সাথে আপন আবার ফোন করলো। পরী একটু নিজেকে কন্ট্রোল করে নিল, নিয়ে একটু ধীরে সাস্তে নিঃশ্বাস নিল। কারণ এখন আবার আপনকে তাকে কি বলবে না বলবে, এখন কি মিথ্যা কথা বলতে হবে সেগুলো একটু ভেবে নিল। তারপর ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করার সাথে সাথেই আপন একটু রেগে পরীকে বলতে লাগলো, কি ব্যাপার, আমি তোমাকে এতবার ফোন দিচ্ছি,
তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে। কার সাথে কথা বলতেছো এতক্ষণ? মানে কিছু বুঝলাম না তো, তুমি আমাকে এইভাবে রাগ দেখিয়ে কথা বলতেছো কিসের জন্য? বুঝলাম না আমি কিছু। আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আর তুমি ফোন রিসিভ করতেছো না। কার সাথে জানি কথা বলতেছো, ব্যস্ত দেখাচ্ছে বারবার। এইভাবে রাগ দেখানোর কি আছে? সুস্থ মস্তিষ্কে জিজ্ঞেস করলে তো আমি প্রশ্নের উত্তরটা দেব, তাই না? আপনি আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আচ্ছা, আমার রাগ হয়েছে। এখন বলো, তুমি কার সাথে কথা বলতেছিলে এতক্ষণ ধরে? আসলে বাবা বাইরে গেল তো, তাই আমার কিছু জিনিস লাগবে, আর বাবাকে সেগুলো নিয়ে আসার জন্য বললাম। বাবা আমাকে কিছু কাজ বুঝিয়ে দিল, সেগুলো আমাকে করতে বলল। ও আচ্ছা, কথাটা আগে বলবেন না? আগে বললে তো হতো, তাহলে হয়তো এভাবে বলতাম না। আপনি কি আমাকে বলার একবারও সুযোগ দিয়েছেন? আর এভাবে এখন বলছেন, মেজাজটা খারাপ না হয় কেন? ঠিক আছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর সেটা হচ্ছে যে, শোনেন, আমি একটা কথা বলি। আপনার কোনো কথা শোনার ইচ্ছে করতেছে না। এখন আপনি ফোনটা রাখেন, পরে কথা বলবো মাথা ঠান্ডা হলে। আমার কথাটা তো শুনবেন, শোনেন না একটু। রাগ কম করে করেন, বুঝছেন? কারণ এত রাগ করা ঠিক না তো। আমি কি বললাম তার জন্য এতটা রাগ করতেছেন? আপনার কথা আপনার কাছেই রাখেন, বুঝছেন? আপনি আমাকে হুটাহুটি এইভাবে রাগ দেখাচ্ছেন, সন্দেহ করতেছেন বিয়ের আগে। তার মানে কি? আরে বাবা, বলতেছি তো আমার ভুল হয়ে গিয়েছে। এভাবে সন্দেহ করা, আমি আর জীবনেও তোমাকে সন্দেহ করব না। কানে ধরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। তারপর দুজনে কথা বলা শুরু করে দিল একে অন্যের সাথে, কি করবে না করবে বিয়ের। তারপর তারা বাসর রাতে কেমন করে কি করবে না করবে সব প্ল্যানিং করা শুরু করে দিল একে অন্যের সাথে, একদম ফ্রি মাইন্ডে। আর এদিকে মাসুদ পরীকে ফোন দিয়ে যাচ্ছে, কম করে 50 বার ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা ওয়েটিংয়ে পাচ্ছে। মাসুদের সন্দেহ করা শুরু হয়ে গেল পরি এর ব্যবহার। তারপর এতক্ষণ কার সাথে কথা বলতেছে যে মেয়ে, মাসুদের একবার ফোন দিলে কার সাথে কথা বলে বলুক, তার ফোনটা কেটে দিয়ে মাসুদকে ফোন ব্যাক করবে। আর আজকে সেই মেয়ে 50 বার ফোন পেয়েও মাসুদ ফোন ব্যাক করতেছে না। মাসুদের ভিতরটা কেমন জানি নাড়া দিয়ে উঠলো। তাহলে কি পরি আর তার নেই? তাহলে কি পরি এখন অন্য কারো? কোথায় তুমি এতক্ষণ ধরে? আমি এখানে বসে আছি, সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আমি এসেছি আর তুমি কই? বলিও না বাবা, এখনই বেরিয়ে গেল। এখন যাচ্ছি, তুমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করো। তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? কারণ তোমার মতিগতি কেন জানি আগের মতো ভালো লাগে না আমার। দেখ, যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু তোর সাথে দেখা করতে যাব না। এখন বুঝছিস? তাহলে তোকে ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করতেছি। একটু তাড়াতাড়ি করে আসো না। কতদিন ধরে দেখতেছি না? 3 দিন হলো আজকে। এখন যাইতে পারবো না, আরো 30 মিনিট তুই সেখানে বসে থাক। 30 মিনিট পর বের হতে পারবো, কারণ এখন বের হলে সমস্যা আছে। তুই কি তাহলে আমাকে ইগনোর করতেছিস? বুঝলাম না, এইভাবে ইগনোর করার কি আছে? আমার ভুলটা কি? আমি কি একবারও বলেছি তোর কোনো ভুল আছে? আমি বলতেছি আমার 30 মিনিট সময় লাগবে। স্বাভাবিক কথাটা অস্বাভাবিক বানাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে অপেক্ষা করতেছি। 30 মিনিটের ভিতরে চলে আয়, আমি তোর জন্য এখানে আসি। কথাটা বলে মাসুদ ফোন রেখে দিল আর সেখানে একা একা বসে রইল। আর এদিকে পরি আপনকে ফোন দিল। আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল, 15 মিনিটের মতো। এখন আর আপনার সাথে দেখা হবে না, কারণ একেবারে বিয়ের দিন হবে আর 3 দিন আছে বিয়ের বাকি। সো এখন আপন এদিকে আসতে পারবে না। পরি আর কিছু বলল না। তার বাবা গেছে কেনাকাটা করতে, সব কিছু এখন থেকে একটু করে নিয়ে আসা লাগবে। আর আপনের বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তার জন্য এখন তার সাথে দেখা হবে না। একেবারে বাসর রাতে তাদের দেখা হবে। পরি আর কোনো কিছু বলল না, চুপচাপ ফোনটা রেখে দিল। তারপর বেরিয়ে আসলো মাসুদের সাথে দেখা করার জন্য। এতক্ষণ সময় লাগে? তুমি 30 মিনিটের কথা বলে 45 মিনিট পর আসলে। তারপরও যে আসতে পেরেছি এটা তোমার কপাল, বুঝতে পারছো? না হলে তো আসতামই না। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি বুঝতে পারতেছি না, তুমি আমাকে বলবা তুমি আমাকে কি বোঝাতে চাও? আমি আবার তোকে কি বোঝাতে চাইবো বুঝলাম না। আমি তোকে বললাম আজকে এখানে আসতে পারলাম, এটা তোর কপাল। তুই আমাকে ক্লিয়ার করে বলতো তোর সমস্যা কি হয়েছে? এই 3 দিনে তোর এত পরিবর্তন কেন? কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল। আমি সরাসরি এখানে তোকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি তোকে বিয়ে করতে পারবো না। এসব কি বলতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস এগুলো? আমি যেটা বলছি ঠিক বলতেছি, কারণ আমি তোকে বিয়ে করতে পারবো না, এটা আমার ফাইনাল কথা।
দেখ, এখন ফাইজলামি করিস না। আমি তোর জন্য এত দৌড়াদৌড়ি করে চাকরিটা ম্যানেজ করলাম, এখন তুই এটা কি বলেছিস? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তুই ভালো করে জানিস। আসলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। 3 দিন হলো আমার বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতেছি। আমার বাবার উপর আমি কোনো কথা বলতে পারলাম না। তাহলে এগুলো কি ছিল আমার সাথে? এগুলো কি ছলনা ছিল? আমাকে কি তুই সত্যি ভালোবাসতি না? দেখ, ভালোবাসা দিয়ে দুনিয়া চলে না, দুনিয়া চলে টাকা দিয়ে। আর একটা কথা শোন, তোকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। তুই এত সহজে বলে দিতে পারলি যে তুই আমাকে আর ভালোবাসিস না? যখন তোকে আমি ভালোবাসতাম তখন নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। এখন ভালো লাগে না, তাই এখন ভালোবাসি না। দেখ, তুই আমার সাথে এরকমটা করিস না। আমি সত্যি মরে যাব, আমি বেঁচে থাকতে পারবো না তোকে ছাড়া। এখানে আমি কি করতে পারি? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে গত পরশু দিন। আমার বিয়ে তোকে দাওয়াত দিলাম, এসে খেয়ে যাস। যে পরি আমাকে বলল চাকরি নেওয়ার কথা, যে পরি আমাকে বলল বিয়ে করবে আমাকে, তার জন্য এত তাড়া দিল, এত তাড়াতাড়ি আমি চাকরি নিলাম, যে পরীকে ছাড়া আমি থাকতে পারবো না। আর সেই পরি কি বলে আমাকে নাকি সে ভালোবাসে না। তোকে আমি সত্যি কথাটাই বললাম, মিথ্যে বলে কি হবে বল? 2 দিন পর তো জানতে পারবি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন অযথা কষ্ট পাবি। তাই এখন থেকে বলে দিলাম। তাহলে সত্যি তুই আমাকে ভালোবাসিস না? যেগুলো ছিল সবকিছু তোর অভিনয় ছিল, আমার সাথে কেন এরকমটা করলি তুই? আরে বললাম না, ভালোবাসা দিয়ে পৃথিবীটা চলে না, টাকার উপর দিয়ে পৃথিবীটা চলে। আর ভালোবাসা টাকা দুইটা একসাথে আমি পেয়েছি, তার জন্যই তোকে ছেড়ে দিয়েছি। তুই এরকমটা করতে পারিস না, তুই ভালো করে জানিস তুই আমার সাথে মজা করতেছিস। আমি বুঝতে পারতেছি, প্লিজ এরকম মজা করিস না। আমি কোনো ধরনের মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। পরশুদিন আমার বিয়ে, কালকে থেকে বিয়ের কার্যক্রম শুরু হবে। বিশ্বাস না হলে খোঁজ খবর নিয়ে দেখতে পারিস। তাহলে আমার কি হবে বল? আমি কেমনে বেঁচে থাকবো তোকে ছাড়া? আমি কি জানি তুই কিভাবে বেঁচে থাকবি? আমি কি জানি তুই কিভাবে বেঁচে থাকবি? আর আমাকে ছাড়া তুই বেঁচে থাকতে পারবি না কিসের জন্য? চাকরি কর, তারপর একটা মেয়েকে দেখে বিয়ে করে নিয়ে আয়, তাহলেই তো হয়ে যায়। আমি আমার লাইফ সেটেল করার জন্য সেখানে বিয়ে করতেছি। তারপর তুই একটা মেয়েকে বিয়ে কর, তারপর সেই মেয়ের সাথে তোর লাইফ সেটেল করে নে। তুই এত নর্মাল হয়ে এই কথাগুলো কিভাবে বলতে পারতেছিস বল? যে তুই আমাকে পাগলির মতো ভালোবাসছিস, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, একটাবার এই হতভাগার কথা চিন্তা করতেছিস না যে আমার কি হবে, আমি কেমনে তোকে ছাড়া থাকবো, আমি কিভাবে বাঁচবো তোকে ছাড়া? আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে, আমার জন্য ভালো সিদ্ধান্তই নিয়েছে। তাই আমি আমার বাবার সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়ে সেখানে মতামত দিয়েছি। এরকমটা করিস না, সত্যি আমি শেষ হয়ে যাব। আমি ধীরে ধীরে নিজেকে শেষ করে দেব, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। আমার জন্য কি একটু মায়া হচ্ছে না? দেখ আমার দিকে তাকা না, আমার অবস্থা দেখ, আমি শেষ হয়ে যাব। আমার এখানে কিছু করার নেই। আমি এই কথাগুলো বলার জন্য তোর এখানে এসেছিলাম। আর এখানে আসার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি কারণ আমার হবু স্বামীর সাথে কথা বলেছিলাম, তখন কিছু করার ছিল না, সব কিছু শেষ করার জন্য এখানে আসলাম। তাহলে তুই আমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছিস? একটু ভেবে দেখ, টাকা একদিন না একদিন হয়ে যাবে আমারও। আমাকে ছেড়ে যাবি না প্লিজ? এসব ইমোশনাল কথা বাদ দে, বাসায় যা, বাসায় গিয়ে সুস্থ মস্তিষ্কে তুই তোর কাজ কর। আমি আমার কাজ করি। আর যদি তোর নিজের কোনো ক্ষতি করার ইচ্ছে থাকে করতে পারিস, আমি তোকে কিচ্ছু বলবো না, তোর যা খুশি করতে পারিস। তুই আমাকে এভাবে যে শেষ করে দিবি আমি কখনোই ভাবতে পারিনি, বুঝছিস? আমি ভেবেছিলাম তোর সাথে সারাটা জীবন পার করব, আর সেই সুখ দুঃখ কান্না সবকিছু ভাগাভাগি করে নিয়ে। তোর সাথে আমার যদি বিয়ে হয়, আমি দুঃখ ছাড়া আমার জীবনের কোনো কিছুই পাবো না, বুঝছিস? আর তোর মায়ের যে ব্যবহার আমি শুনেছি, তিনি নাকি তোকে দেখতেই পারে না। দেখ, আমার বাবা মার দিকে তুই কোনো কথা বলতে পারিস না। এখন তুই আমার বাবা মায়ের সাথে সংসার করে খাবি না, আমার সাথে সংসার করে খাবি। আর আমি তোকে পাগলের মতো ভালোবাসি। এসব কথা বাদ দে, এখন আমি বাসার ভেতরে যাচ্ছি, কারণ আমার হবু স্বামী হয়তো আমাকে ফোন দিচ্ছে। এখন আমি সেখানে যাব, তুই তোর মতো তোর জীবন দেখতে পারিস। আমি তোর পায়ে ধরে বলতেছি, তুই আমাকে এভাবে ছেড়ে যাবি না প্লিজ। আমি আমার চাকরিটা পেয়ে গিয়েছি, তুই চাইলে তোর বাবার সাথে আমি এখন কথা বলতে পারি, আমি সবকিছু মিটমাট করে নিব। শুধু তুই একবার হ্যাঁ বল। আরে আমি তো বলতেছি যে আমি পারবো না তোর জীবনে যাইতে। আমি তোর সাথে সারা জীবন থাকতে পারবো না, কারণ তোর সাথে থাকলে আমি সারা জীবন কষ্ট দুঃখ এসব আমাকে সহ্য করতে হবে। তুই কি সত্যি তাহলে আমাকে ভালোবাসিস নি? আমার সাথে তুই মিথ্যা নাটক করেছিস ভালোবাসার? কেন করলি আমার জীবনটা নিয়ে খেলা তুই?
কোথায় খেলা করলাম তোর জীবন নিয়ে? তোর জীবন নিয়ে কি আমি খেলা করেছি? কোনো হাঁড়ি পাতিল বসিয়েছি? তোর জীবনে কিছুই তো বসাইনি, শুধু দেখা করেছি, 2 দিন কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোরটাই হবে। তুই ছেড়ে যাচ্ছিস, যা ছেড়ে আমিও আমার মতো না হয় আমার জগৎটা বেছে নেব। আরে যা যা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করতে পারিস। তোকে কে মানা করেছে বলি? তুমি একটা বার আবার ভেবে দেখো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার পুরো শরীর স্তব্ধ হয়ে আছে। আমি তোকে কি বলেছিলাম যে এরকম ইমোশনাল ডায়লগ মারিস না আমার সামনে, বুঝছিস? তুই ভালো হয়ে যা, তোর জীবন তুই নিয়ে থাক, আমার জীবন আমাকে নিয়ে থাকতে দে। দেখো পরি, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তোকে কিভাবে বোঝাবো? আমি কি করলে তুই বুঝবি যে আমি তোকে ভালোবাসি? দেখ, যখন আমার ইচ্ছে হয়েছিল তোর সাথে ছিলাম, এখন ইচ্ছে হচ্ছে না, তোর সাথে থাকতে পারবো না। আর তোর সাথে আমার বিয়ে হয়ে যায়নি যে তোর সাথে আমার থাকতে হবে। কেন করতেছিস আমার সাথে এরকম? না করলে হয় না? একবার ফিরে আয় না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। তুই কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি কি ভুল করেছিলাম রে? এখানে তোর কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই। আমরা নিজের ইচ্ছায় আমার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি তোর জীবন থেকে। তুই তোর জীবন নিয়ে ভালো থাক। তোকে ছাড়া আমি কেমনে ভালো থাকবো? তুই এটা আমাকে একবার বলে দে। তুই ছাড়া আমি কিভাবে থাকবো? তুই আমাকে এটা একবার বোঝা। আমি কিভাবে জানি তুই কিভাবে থাকবি? তোর জীবন তুই যেইভাবে পারিস সেইভাবে থাকিস। যদি ইচ্ছা হয় মদ খাবি, গাঁজা খাবি, যা খুশি তাই করিস, কিন্তু আমার কাছে আসবি না। তুই এভাবে বলতে পারিস? আমি কখনো কল্পনা করিনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবি। আমি সবাইকে বলতাম আমার পরি আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি পাগল হয়েছি তো আমার নিজের জীবনের থেকে তোকে বেশি ভালোবাসবো, তাই না? 2-1 দিন কথা বলেছি, মিষ্টি কথা বলেছি, কিস করতে দিয়েছি, ধরতে দিয়েছি, আর তুই মনে করেছিস যে আমি তোর জন্য জীবন দেব। তুই কখনো সুখী হতে পারবি না। একদিন আমি ঘুরে দাঁড়াবো, কিন্তু তুই কখনো আর ঘুরে দাঁড়াতে পারবি না, এই কথাটা মাথায় রাখিস। চলে যাচ্ছি তোর জীবন থেকে আমি। আরে যা, তোর মতো বেকার ছেলে আর কি করতে পারবে? আমি ভালো করে জানি, বুঝছিস? শেষ পর্যন্ত তোর বাপের মতো কি কি কাজ করে খাবি, বা তোর বাপের মতো হয়তো ঘুষ খাবি, এটাই। এই কথাগুলো আমার হৃদয়ের গাথা থাকবে, প্রতিটা কথা, প্রতিটা লাইন, তোর প্রতিটা শব্দ আমার মনের ভেতর গাথা থাকবে। এখন আমি গেলাম, 8টা বাজে, আর এখানে থাকতে পারবো না, আমার বাবার আসার সময় হয়েছে। আর আমার হবু স্বামীকে সময় দিতে হবে। আর কালকে থেকে বিয়ের আয়োজন শুরু, সেখানে সময় দিতে হবে। তুই এখন যা। কথাটা বলে পরে সেখান থেকে চলে গেল। আর মাসুদ সেখানে বসে কান্না করতে লাগলো, চিৎকার করে কান্না করতে লাগলো। চিৎকার করে কান্না করতে পারতেছে না সেখানে, সে ছেলে মানুষ। আর এইখানে কান্না করার মতো অবস্থাও না। সেখানে বসে পরে ইচ্ছা মতো কান্না করতেছে মাসুদ, প্রকাশ করতে পারতেছে না তার কষ্টগুলো, ভিতরে থাকা যন্ত্রণাগুলো। মনে হয় দাউ দাউ করে জ্বলে উঠতেছে। কোনো রকম সেখান থেকে উঠে এসে বাসায় চলে গিয়েছে। রুমের ভিতর দরজা লাগিয়ে দিয়ে বালিশে মুখ গুজে দিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলো। একটা ছেলে কখন কান্না করে? যখন চরম পর্যায়ে তার কষ্টগুলো তৈরি হয়, তখন। আজকে পরি তাকে তার জীবনের সর্বোচ্চ কষ্ট প্রদান করে দিয়েছে। কান্না করতে করতে মাসুদ যে কখন ঘুমিয়ে গেছে জানেই না। আর এদিকে পরির বিয়ে হয়ে গেল, 1 সপ্তাহ কেটে গেল। মাসুদ রুম থেকে বের হয় না, কোনো কিছু ঠিকমতো খায় না। আর কোনো কিছু খাইতেও বলে তার আম্মুর সাথে রাগারাগি করে, বাড়ির জিনিস ভাঙচুর করে। তাই কেউ সাহস পায় না মাসুদের সাথে কথা বলার। মাসুদের অফিস থেকে কয়েকজন ফোন দিয়েছে মাসুদকে। যখন তার কোনো খোঁজ খবর পাচ্ছিল না, তখন সুমন সাহেব মাসুদের বাসায় এসে উপস্থিত। তারপর মাসুদের আম্মুর কাছ থেকে খবর শুনে ভিতরে আসলো। ভিতরে এসে উনি মাসুদকে সবকিছু খুলে বলল যে ম্যাডাম ওনাকে দেখা করতে বলেছে কাল সকালে। আর মাসুদকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিল, আমি নিজে এভাবে রুমের ভিতর বসে থাকলে জীবনে কিছুই করতে পারবেন না। ম্যাডামের সাথে কথা বলে কাজে জয়েন করতে বলল তাকে। আর মাসুদ কথা মতো তার জীবনটা নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আবার ঘুরে দাঁড়ালো। বিকেলে তার রুমের সবকিছু পরিষ্কার করলো, গোসল করলো, ক্লিন শেভ করলো, চুলগুলো ছোট ছোট করে কেটে নিল। আসলো নাপিতের দোকান থেকে। তার জীবনটা পরিবর্তন করতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। এটা ভেবে মাসুদ সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলে পারফেক্টভাবে একদম কালকে অফিসে যাবে তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখলো। আর কি কি করতে হবে না করতে হবে সবকিছু সুমন সাহেবের কাছ থেকে শুনে নিলেন ফোনে করে। পরদিন সকালবেলা মাসুদ অফিসে এসে পৌঁছে গেল। আর তার ম্যাডামের রুমের ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে বাইরে। তারপর তার ম্যাডাম তাকে ভিতরে যেতে বলল। আর মাসুদ ভিতরে গিয়ে অবাক। মাসুদ ভেবেছিল বয়স্ক কোনো একজন নারী হবে, কিন্তু সেটা না। কিন্তু তাতে মাসুদের কি? মাসুদের সেদিকে লক্ষ্য না করে চেয়ারে বসে পড়লো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার, আপনি এসেছেন? ধন্যবাদ ম্যাডাম। এবার বলুন আপনি আমার কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন? একটু বসেন, রেস্ট করেন, তারপর গল্পটা শুনি।
আপনার স্টোরি আর তারপর আমার তদন্তের আমি কাজ করব। দেখেন ম্যাডাম, এখন আর ওই রকম হিস্টোরি বলার কোনো ইচ্ছা করতেছে না, আর এখন আমার চাকরিটা অত প্রয়োজন নেই, যার জন্য চাকরিটা চেয়েছিলাম সেই নেই আমার লাইফে। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আর সে লাইফে নাই মানে আমি বুঝলাম না বিষয়টা। আসলে ম্যাডাম, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটা আমাকে ভালোবাসতো, দুজনের ভালোবাসা সুন্দর চলতেছিল। চাকরি করতে বলে আর আমি চাকরির জন্য ছোটাছুটি করি, আর শেষ পর্যায়ে আপনাদের কোম্পানিতে আমাকে ওয়েটিং এ রাখা হয়। তারপর আপনি নাকি তদন্ত করবেন, আপনার নাকি ইন্টারেস্টিং লেগেছে, কাহিনীটা শুনবেন, তারপর আমাকে চাকরি দিবেন। আর এই খবর নিয়ে যখন আমি আমার প্রাক্তনের কাছে গেলাম, এখন প্রাক্তন বলা চলে কারণ এখন সে প্রাক্তন, আমার প্রাক্তনের কাছে গেলাম, তখন সে বলছে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে এত বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সেই মেয়ে আমাকে আর চায় না। সেখানে আমি চেষ্টা করে কি করব বলেন? তারপর কি হলো বুঝলাম না, এত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলে যাওয়ার কারণ কি মেয়েটা? ভালোভাবে জীবনযাপন করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা তো আমার কাছে নেই। আর যার সাথে বিয়ে হয়েছে তার কাছে বিপুল পরিমাণ টাকা আছে। তার কাছে গেলে সুখ শান্তি পাবে, ভালোবাসা পাবে, টাকা পাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, চিল করতে পারবে। কি বলছেন? সামান্য কয়েকটা টাকার জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে অন্য একটা ছেলের হয়ে গেল মেয়েটা? এটা কেমন হয়ে গেল না? টাকার জন্যই কি সবকিছু? দেখেন ম্যাডাম, আপনাদের কাছে হয়তো টাকার জন্য সবকিছু হয় না, কিন্তু আমাদের কাছে টাকাটা অনেক বড় সম্পদ। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে। আর সেখানে হয়তো মেয়েটা ভেবেছিল আমার কাছে আসলে কখনোই সুখ পাবে না, দুঃখ ছাড়া। আপনাদের কাহিনীটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ভাবলাম যে আপনাদের দুইজনের মুখ থেকে আপনাদের ভালোবাসার কাহিনী শুনবো, আপনাকে একটা কফি শপে নিয়ে যাব, সেখানে আপনার প্রেমিকাকে নিয়ে আসব, তারপর আপনাদের ইন্টারেস্টিং কাহিনীটা শুনবো, আমার একটু ভালো লাগবে। কিন্তু এখন দেখতেছি স্যাড এন্ডিং হয়ে আছে। আমার কপালে সে ছিল না, কিন্তু আমি তাকে কখনো খারাপ ভাবি না বা অন্য কিছু বলবো না। সে আমার এখন প্রাক্তন। আমি তাকে আমার মনের গভীরে থেকে ভালোবাসতাম, তার জন্য আমার মনের ভেতর যথেষ্ট সম্মান থাকবে, কিন্তু তাকে আর আমার লাইফে কখনো চাইবো না। দেখেন, এখন আমি কি বলবো বুঝতে পারতেছি না। আর আপনার জন্য যে জায়গাটা খালি আছে সেটা খালি আছে, এখন পর্যন্ত সেই জায়গা আমরা কোনো লোক দেইনি। আচ্ছা, যদি আপনি চাকরি করতে চান তাহলে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। নিজেকে ভালো কিছু করে দেখাতে চাই, তার জন্য আমি চাকরিটা করব। আর প্লিজ আমাকে একটু সময় দিবেন, নিজেকে ঠিক হতে একটু সময় লাগবে। হয়তো কাজে মনোযোগ দিতে পারবো না কিছুদিন, কিন্তু ঠিকই আমি আপনার কোম্পানির বিশ্বস্ত একজন এমপ্লয়ি হয়ে দেখাবো। বুঝতে পারলাম, আপনার মনের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম। আর যা হয়েছে ভুলে যান অতীতের কথা। দোয়া করবেন ম্যাডাম, আর আমার উপর জাস্ট একটু বিশ্বাস রাখবেন ম্যাডাম, আমি ভালো কিছু করে দেখিয়ে দেব। দেখেন, আপনি আর আমি সমবয়সী হব, আর আমার অফিসে যারা সমবয়সী আছে আমি সবাইকে তুমি বলে সম্বোধন করি। আর আপনি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। সবাই আমাকে তুমি এগুলো করে আমি সবার কাছে বন্ধুত্ব চাই। আমি সবার কাছে বন্ধুত্ব চাই। চেষ্টা করব, কারণ আমার এই অভ্যাসটা নাই তো, তার জন্য হয়তো আমার কিছুদিন সময় লাগবে, বাট ধীরে ধীরে সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সুমন সাহেব, আপনাকে আপনার কেবিন দেখিয়ে দেব আর আপনার কাজগুলো বুঝিয়ে দেব। যেহেতু আপনি একেবারে নতুন, তাই আপনার কাজগুলো আপনাকে সুমন সাহেব সব কিছু বুঝিয়ে দিবে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। তাহলে এখন আমি উঠি। কাজ শেষ করে আমার সাথে দেখা করে যাবেন। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, তো তার জন্য আপনাকে একটু আমার সাথে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। তাহলে এখন আমি উঠি। মাসুদ তারপর উঠে তার কেবিনে চলে গেল এবং সুমন সাহেব তাকে সব সময় সব কিছু বুঝিয়ে দিচ্ছে, কখন কোনটা লাগবে আর কখন কি করতে হবে, কখন কি না করতে হবে সব কিছু, আর কোন কাজটা কিভাবে সম্পাদন করতে হবে বা না করতে হবে, কোন কাজটা তাড়াতাড়ি করতে হবে, আর ম্যাডামের কোন বিষয়গুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে হবে, সব কিছু বুঝিয়ে দিল। এক কথায় মাসুদ এবং সুমন সাহেব দুজনে প্রায় ফ্রেন্ডলি ব্যবহারের মাধ্যমে একে অন্যের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। সারাদিন এভাবে দুজনে কাজ করে গেল আর মাসুদ প্রায় কমপ্লিট, তার সব কিছু আয়ত্তে চলে এসেছে। এখন থেকে সে একাই সব করতে পারবে, বাট মাঝে মাঝে ভুল হলে সুমন সাহেব তো আছেই। কাজ শেষ করে বিকেলে অফিস ছুটির সময় মাসুদ তার ম্যাডামের কথা ভুলে গিয়েছিল, গেটের বাইরে চলে এসেছে। আর গেটের বাইরে যখন এসেছে, সুমন সাহেব পিছন থেকে তাকে ডাক দিল। মাসুদ পিছনে ফিরে দেখে সুমন সাহেব তাকে ডাকতেছে, তাই মাসুদ দাঁড়িয়ে গেল, ভাবলো একসাথে যাবে তার জন্য, কিন্তু সুমন সাহেব একটু রাগী মুডে আছে। কি সুমন সাহেব, আপনি এভাবে রাগ দেখাচ্ছেন? বুঝলাম না, আমি কিছু ভুল করছি?
আপনার জন্য অযথা কথা শুনতে হচ্ছে, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে? আমি কোনো কথা বুঝলাম না আপনার। আপনি আমাকে কি বোঝাচ্ছেন? আমি তো সত্যি কিছু বুঝতে পারতেছি না। ম্যাডাম কি আপনাকে কোনো কিছু বলেছিল যেটা আপনি ভুলে গিয়েছেন? একটু মনে করে দেখবেন। তেমন কোনো কিছু তো বলেননি ম্যাডাম আমাকে। আমি তো কোনো কিছু বুঝতেই পারতেছি না ম্যাডাম। আবার আমাকে কি বলবে? আমি এখন বাসায় যাচ্ছি। ম্যাডাম আপনাকে কি বলেছিল? বিকেলে অফিস ছুটির পর আপনার সাথে যেন ওনার দেখা হয়, মানে আপনি যেন ওনার সাথে দেখা করেন। করেছেন দেখা? আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার একটু মনে ছিল না, আসলে কাজের চাপে ছিলাম তো। এতটাই কোনো কিছুই মাথায় ছিল না। এখন যান, আপনি অফিস কক্ষে আবার ম্যাডামের রুমে যান, তারপর তার সাথে কথা বলেন। উনি আপনাকে কি যেন বলতে চাচ্ছে। প্লিজ একটু ম্যাডামকে বুঝিয়ে দেন যে আমি আজকে অনেক ক্লান্ত, আমি একটু বাসায় যাই, একটু বিশ্রাম করি। কালকে তো ওনার কথা শুনতে পারবো। আমি তো এত কোনো কিছু কথা বলতে পারবো না। ম্যাডামের হুকুম আর আমি সেটা পালন করতেছি। এখন আপনি যাবেন নাকি যাবেন না সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার। আর করার, এখন ম্যাডাম যেহেতু অফিসের বস বলে কথা, যদি না শুনি, প্রথম দিনের কথা অমান্য করি, তাহলে তো আরেকটা ঝামেলা। এই তো বুঝতে পারছেন। এখন যেহেতু ম্যাডাম আপনাকে ডাকতেছে, তাহলে আপনি ম্যাডামের কেবিনে গিয়ে দেখেন ম্যাডাম কি বলে। আমি এখন বাইরের কাজগুলো শেষ করে তারপর বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। ভাই, আপনার সাথে, আর আপনি আমাকে হেল্প করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সুমন সাহেব সেখান থেকে চলে গেল আর মাসুদ আবার উপরে চলে আসলো, এসে তার ম্যাডামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করবে নাকি করবে না সেটাই চিন্তায় আছে। প্রচুর ক্লান্ত লাগতেছে, কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, ভিতরে গিয়ে শুনতে হবে কি বলে। তারপর তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তাকে। তারপর সাহস করে মাসুদ ভিতরে প্রবেশ করে দেখে তার ম্যাডাম মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর মাসুদ সোজা গিয়ে চেয়ারে বসে পড়লো, কোনো কথা বললো না। কি ব্যাপার, এত খামখালি হয়ে গিয়েছেন? আর সকালের কথাটা বিকেল অব্দি মাথায় থাকে না? আসলে প্রথম দিন তো আর একটু চাপে ছিলাম, সবকিছু মিলিয়ে অনেক ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম যে বাসায় গিয়ে গোসল করে একটু ঘুম দেব। এত চাপ নিতে আপনাকে কে বলেছিল রিল্যাক্সে কাজ করতেন? আমি জানি তো, আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি। তারপরও আপনি এত চাপ নিতে গিয়েছেন কিসের জন্য? সবকিছু ভুলে থাকার জন্য চাকরিটা করতেছি, না হলে চাকরিটা করতাম না। তার জন্য নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আপনি নিজেকে কাজের মধ্যে রাখলে তাহলে আর আপনার সমস্যাটা বেশি দেখা দিবে না। জি ম্যাডাম, এখন বলেন, আর যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে বলতে পারেন। আমি একটু ক্লান্ত তো। চলেন, আপনার সাথে আমি একটু ঘুরবো আর আপনার কাহিনীগুলো একটু একটু শুনবো। আমার খুব মজা লাগতেছে আর কি। বর্ষা এর কথা শুনে মাসুদ কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। তার কলিজাটা ফেটে যাচ্ছে কথাগুলো তুলতে, আর এদিকে নাকি তার ম্যাডামের মজা পাচ্ছে কথাগুলো শুনতে। মানে মাসুদ কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। তার যে রাগ উঠতেছে সেটাও সে কল্পনা করতে পারতেছে না যে তার ম্যাডামকে এখন কি করা উচিত তার। কিন্তু কিছু না বলে চুপচাপ নিজের ভিতর রাগটা কন্ট্রোল করলো। ম্যাডাম, আজ না আমি বাসায় যাই, কালকে আপনাকে আমি সবকিছু বলবো আবার। শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমিও কিন্তু প্রেমে ধোঁকা খেয়েছিলাম। আমাকেও কেউ একজন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে নতুন করে আমার কাহিনী কি শুনবেন? আমাকেও এরকম একজন ছেড়ে চলে গিয়েছে, এখন তো প্রায় আমাদের কাহিনী মিলেই গেছে। তা আপনিও বুঝতে পারতেছেন যে ছেড়ে গেলে কষ্ট বা নিজের ভেতরে যন্ত্রণা কতটা হয়। আমিও নিজেকে ব্যস্ত রাখার জন্য অফিসে জয়েন করেছি। না হলে আমি কি এই বয়সে অফিসে জয়েন করতাম? চলেন একটু বাইরে কোথাও থেকে ঘোরাঘুরি করি। দেখেন ম্যাডাম, আমার যেটা ডিউটির সময় আমি তো শেষ করে ফেলেছি, এখন আমাকে প্লিজ একটু বাসায় যেতে দেন, আমার ঘুম পাচ্ছে। সমস্যা নেই, আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসব। আমিও এদিক দিয়ে বাসায় চলে যাব। আপনারও তাহলে আর কষ্ট। ম্যাডাম, এটা কি ঠিক হবে বলুন তো? নানা ধরনের কথা বলে যে প্রথম দিনে এসে ম্যাডামের সাথে এত ভাব জমিয়ে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি, লোকের কথা তো আর ধরতে পারবো না। সবাই জানে আমি কেমন, আর সবাই জানতো যে আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। সবাই জানে, আর তার জন্য আমি এখানে এসেছি। আর গতকালকে আমি সুমন সাহেবের সাথে ঘুরোঘুরি করছি, আজকে আপনার সাথে ঘুরলাম। আপনার সমস্যা আছে? আসলে ম্যাডাম, সত্যি কথা বলতে আমার আনইজি লাগতেছে। মানে কেমন জানি নিজেকে কি রকম মনে হচ্ছে। আপনার কাছে ভালোবাসাটা কেমন? ভালোবাসাকে আপনি কিভাবে উপলব্ধি করেন? আমার কাছে ভালোবাসাটা সুন্দর, সবসময় সুন্দর, কিন্তু ভালোবাসার মানুষগুলো কখনো সুন্দর হয় না। আর কখনো সুন্দর হয়, আর যখন সুন্দর সুন্দর মিলে যায় তখন ভালোবাসাটার বন্ধনটা আরো দ্বিগুণ বা আরো মজবুত হয়। কথা বলেছেন কিন্তু স্বাভাবিক, কিন্তু এর মর্ম অনেক বড়। যে বোঝার সে বুঝে নিবে, যে বুঝবে না সে কখনোই বুঝবে না।
ধন্যবাদ ম্যাডাম, তাহলে দেখা হচ্ছে আবার আপনার সাথে। আজকে ঘুরতে পারলাম না, তার জন্য সরি। সমস্যা নেই, তাহলে আপনি বাসায় চলে যান, যেহেতু অনেক ক্লান্ত আপনি, আর আমি ডিস্টার্ব না করি। আমি বাসায় চলে যাব, আজকে ক্লান্ত লাগতেছে, আমিও একটু ঘুম দেব। কথাটা বলে বর্ষা মুচকি হাসি দিল, আর মাসুদ মুচকি হাসির উত্তরে মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। তারপর দুজনে দুদিকে চলে গেল। তাদের গন্তব্য আলাদা, উদ্দেশ্য আলাদা, এবং তাদের মনে দুজনে আলাদা মানুষের বসবাস ছিল। কিন্তু এখন দুজনের মানে শূন্যতা ভরপুর করে। চোখের কোণায় জমে থাকা পানি দুফোঁটা দুজনে মুছে একটু মুচকি হেসে দিল। নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাসার উদ্দেশ্যে দুজনেই রওনা দিল। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।